ওকে, নিউমেরিক্যাল মেথডস এটা আসলে ইঞ্জিনিয়ারিং এর একটা বড় ফিল্ড। এই ফিল্ডে কিভাবে আসছে, এটার মোটিভেশনটা কি, এটা আমি একটু দেখি। দেখেন, এটার মোটিভেশনটা ছিল এরকম যে যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসে কিছু জিনিস থাকে কমন, কিছু প্রবলেম ইনভলভ থাকে যেগুলো হচ্ছে খুবই কমন। একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসেই আপনাদেরকে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হয়। The development of a mathematical model to represent all the important characteristics of the physical system. যেমন আপনারা তো এবার 217 করতেছেন থিওরি অফ কম্পিউটেশন। থিওরি অফ কম্পিউটেশনও দেখেন আপনারা হচ্ছে কম্পিউটারের একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেরিভেশন করেছেন, রাইট? তো এরকম যে কোনো প্রবলেম, এটা হোক কম্পিউটার সায়েন্স, হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোক সিভিল ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেই দেখা যায় এই জিনিসটা একটা কমন, যে সেখানে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করতে হয় যেটা হচ্ছে পুরো ফিজিক্যাল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সেকেন্ডলি, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল মডেলে একটা গভর্নিং ইকুয়েশন থাকে, রাইট? একটা গভর্নিং ইকুয়েশন থাকে, যে ইকুয়েশনটার উপর মানে ফিজিক্যাল লস বা কনজারভেশন অফ মাস এন্ড কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড থাকে। ঠিক আছে? যেমন এই একটু পরে আমরা এরকম একটা ফিজিক্যাল সিস্টেম দেখব যেখানে হচ্ছে কিছু ফিজিক্যাল লজ, অ্যাকচুয়ালি কিছু না, নিউটনের যে মোশনের যে ল ছিল, সেকেন্ড ল, সেই লটা একদম ডিরেক্টলি মানে ইনকর্পোরেটেড। ওকে, থার্ডলি, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসের যেই গভর্নিং ইকুয়েশন থাকে, সেই গভর্নিং ইকুয়েশনটাকে আসলে আমাদেরকে সলভ করতে হয়। ঠিক আছে? গভর্নিং ইকুয়েশনটাকে সলভ করতে হয় এবং সেই সলিউশনটাকে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই চারটা জিনিস হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে কমন। ঠিক আছে? নাও আমরা যদি দেখি যে আমাদের এই গভর্নিং ইকুয়েশনটা, আমাদের আসলে মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে সেই গভর্নিং ইকুয়েশনটা। তো ডিপেন্ডিং অন দ্য সিস্টেম বিং ইউজড, the governing equation may be a set of linear or non-linear algebraic equation. আপনি কোন সিস্টেমের উপর কাজ করতেছেন, সেই সিস্টেমের উপর ভিত্তি করে আপনার গভর্নিং ইকুয়েশনটা লিনিয়ার হতে পারে অথবা নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন হতে পারে। আপনাদের কি মনে আছে লিনিয়ার এবং নন লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন কোনগুলো ছিল? লিনিয়ার ইকুয়েশন ছিল যেগুলোতে ডিগ্রি ম্যাক্সিমাম 1 হতে পারে, x plus by is equal to c, এরকম, রাইট? আর নন লিনিয়ার ইকুয়েশন কোনগুলো ছিল? যেগুলোতে ডিগ্রি মোর দেন 1 হতে পারে, সাপোজ x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। ওকে, সো আপনাদের সিস্টেমের উপর ভিত্তি করে আপনাদের গভর্নিং ইকুয়েশনটা হইতে পারে লিনিয়ার অথবা নন লিনিয়ার। এই দুইটা ছাড়াও সেটা ট্রান্সজেন্ডার হইতে পারে, যেমন a ইকুয়াল sin x অথবা x is equal to sin x, x is equal to e to the power x, এরকম ইকুয়েশনও হইতে পারে। অথবা হইতে পারে সেট অফ অর্ডিনারি অর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আপনারা ওডি পড়ে আসছেন, পিডি পড়ে আসছেন, এরকম ইকুয়েশনও থাকতে পারে। অর্ডিনারি এবং ওডি পিডি এগুলো আপনারা অনেক বেশি পাবেন যখন আপনারা হচ্ছে মেশিন লার্নিং বা ডেটা মাইনিং এই ধরনের কোর্সে যাবেন, তখন দেখবেন যে ওইখানে সিস্টেমগুলো হচ্ছে সেট অফ অর্ডিনারি অর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অথবা ওডি পিডি ছাড়াও আপনার ইকুয়েশনগুলো হইতে পারে যে কোনো ইন্টিগ্রাল ইকুয়েশন অর যে কোনো ডেরিভেটিভস। সো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং প্রবলেমে এই একটা সেট অফ ইকুয়েশনস থাকবে যেটাকে আমরা বলতেছি গভর্নিং ইকুয়েশন, এবং এই গভর্নিং ইকুয়েশনটাকে সলভ করাই আমাদের মেইন মোটিভ হবে। এখন এই গভর্নিং ইকুয়েশনটাকে সলভ করতে পারি আমরা দুই ভাবে, একটা হচ্ছে অ্যানালিটিক্যালি আর একটা হচ্ছে নিউমেরিক্যালি। অ্যানালিটিক্যালি যদি আমরা সলভ করি তাহলে পাওয়া যাবে একটা অ্যানালিটিক্যাল সলিউশন, যে সলিউশনগুলোকে বলা হবে ওই প্রবলেমের জন্য এক্সাক্ট সলিউশন। ওকে, এখানে দেখেন রেড মার্ক করে বলে দেওয়া আছে যে অ্যানালিটিক্যাল সলিউশন ডিনোট এক্সাক্ট সলিউশনস দ্যাট ক্যান বি ইউজড টু স্টাডি দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম উইথ ভ্যারিং প্রপার্টি। ওকে, তো কোনো একটা সিস্টেমের বিহেভিয়ার বোঝার জন্য আমরা অ্যানালিটিক্যাল সলিউশনটাকে ইউজ করতে পারি, এবং অ্যানালিটিক সলিউশনটা হচ্ছে আমাদের এক্সাক্ট সলিউশন। ডিফারেন্ট লজ
হ্যাঁ, আর ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল রুলস এগুলো ইউজ করে আমরা অ্যানালিটিক্যাল সলিউশনগুলো পেতে পারি। এখন হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস অ্যানালিটিক্যাল সলিউশন বের করাটা আসলে টিডিয়াস একটা প্রসেস, খুবই ক্লামজি একটা প্রসেস। আপনি যদি অ্যানালিটিক্যাল সলিউশনটা বের করতে চান দেখবেন যে এটাতে আসলে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যেমন ওডি পিডি কোর্সে যদি আপনারা করে থাকেন তাহলে ওইটার যদি আপনি একটু ইয়ে করেন, চিন্তা করে দেখেন যে ওডিপিডি পরীক্ষার সময় আপনার কি একটা হ্যাসেল গিয়েছিল যে কোনো একটা ওডি সলভ করার সময়, রাইট? জি স্যার, মনে আছে স্যার। মনে আছে? জি ওকে। স্যার। তো ওইখানে যে কাজগুলো করেছিলেন যে কোনো একটা ওডিপিডি প্রবলেমের জন্য আপনি অ্যানালিটিক্যাল সলিউশন বের করেছিলেন। এটা শুধু আপনাদের জন্য না, আমার জন্য। হ্যাঁ, আমার আমার এখনো মনে পড়ে যে আমি পিডি পরীক্ষায় অর্ধেকে আসলে আনসার করতে পারি নাই, এতটা মানে ক্লামজি একটা ব্যাপার স্যাপার ছিল। আমরাও অ্যানসার করতে পারিনি স্যার। জি স্যার, আমরাও স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তো আপনারা ক্লাস লেকচারের সাথে স্যার ইয়ার কোনো মিলই ছিল না স্যার, কোশ্চেনের স্যার। তাই? কোশ্চেন ছিল স্যার অনেক স্যার। ওকে, ঠিক আছে। সো যদি এরকম একটা অল্টারনেটিভ থাকতো যে অ্যানালিটিক্যাল সলিউশন ছাড়াও অন্য কোনো সলিউশন বের করার কোনো উপায় যদি থাকতো ভালো হতো না? কি বলেন? অবশ্যই স্যার। আচ্ছা, সো অন্য কোনো একটা উপায় হচ্ছে নিউমেরিক্যাল মেথড। ঠিক আছে? সো নিউমেরিক্যাল মেথড হচ্ছে বা নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে যে সলিউশন পাই সেইগুলোকে বলা হয় নিউমেরিক্যাল সলিউশন। আর নিউমেরিক্যাল সলিউশন হচ্ছে সেই সলিউশনগুলো দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো যেই প্রবলেমের জন্য অ্যানালিটিক্যাল সলিউশন বের করা অনেক হার্ড, অনেক টিডিয়াস, সেগুলোর জন্য আপনি চাইলে নিউমেরিক্যাল সলিউশন অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে এখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন প্রবলেম, I1 is equal to integration of something x e to the power minus x square dx। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন যেটাকে আমরা গভর্নিং ইকুয়েশন বলতে পারি আমাদের কোনো একটা সিস্টেমের জন্য। তো এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো আমরা যদি অ্যানালাইটিক্যালি সেই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে যে পরের অংশটাকে পাবো, হাফ ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার। সো এই যে সলিউশনটা এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল সলিউশন। এখানে তো আসলে সরাসরি সলিউশনটাকে দেখানো আছে, বাট সলিউশনটা কিভাবে আসে সেটা দেখানো না। এটা যদি দেখানো হইতো তাহলে দেখতেন এটা আসলে বিরাট একটা প্রসেস এবং খুবই হার্ড একটা প্রসেস, এবং তাও একটা হার্ড প্রসেস ফলো করে এটা আসলে আনা গেছে। ওকে, এটা আনা হয়েছে একটা হার্ড প্রসেস ফলো করে। কিন্তু এরকম অনেক ইকুয়েশন আছে যেগুলো আসলে এরকম কমপ্লেক্স প্রসেস ফলো করে আসলে এটার অ্যানালিটিক্যাল সলিউশন পাওয়া যায় না। তার এক্সাম্পল হচ্ছে এই যে সেকেন্ডটা, এই সেকেন্ডটার কোনো অ্যানালিটিক্যাল সলিউশনই নাই। আপনি যতই ট্রাই করেন, যতই ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করেন, যত কিছুই করেন, এটার আসলে এক্সাক্ট সলিউশন পাওয়া যাবে না। সো এটা সলিউশন পাইতে হলে কি করতে হবে? এখন ঘটনা হচ্ছে এটা সলিউশন নাই, অ্যানালিটিক্যাল সলিউশন, বাট কোনো একটা সিস্টেমের জন্য এটা যদি আপনার গভর্নিং ইকুয়েশন হয় তাহলে এটা তো আপনাকে সলভ করতেই হবে, না হলে প্রবলেমটাই সলভ হবে না। তখন আপনি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবেন? তখনই আসলে আপনি এটাতে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবেন। ওকে, এবং এটাতে আসলে যে সলিউশনটা পাওয়া যাবে সেটা হবে একটা নিউমেরিক্যাল সলিউশন, এবং এই সলিউশনটাই আপনাদেরকে দেখানো হবে ল্যাব 5, 6 বা 7 ওইদিকে। ঠিক আছে? আচ্ছা, নাও আমরা যদি আরেকটি ইন্ট্রোডাকশন দেখি যে এই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, নিউমেরিক্যাল অ্যাপ্রোচ এটা আসলে কবে থেকে আসছে যদি টাইমলাইনটা একটু দেখি, তাহলে টাইমলাইনটাকে আমরা দুইটা মেজর ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি কম্পিউটার এরা, আর একটা হচ্ছে কম্পিউটার এরা, কম্পিউটারের যুগ, একটা হচ্ছে প্রি কম্পিউটারের যুগ। তো প্রি কম্পিউটারের যুগে ইঞ্জিনিয়াররা, তখন তো ইঞ্জিনিয়াররা ছিল, রাইট? 1940 1940s এর আগে যখন কম্পিউটার আসে নাই তখন ইঞ্জিনিয়াররা কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতো? তখন মেইনলি ইঞ্জিনিয়াররা চেষ্টা করতো প্রবলেমগুলোকে অ্যানালিটিক্যালি সলভ করার জন্য, কারণ নিউমেরিক্যালি কোনো একটা প্রবলেম সলভ করা আসলে হাতে কলমে সলভ করার চেয়ে কম্পিউটারে সলভ করাটা অনেকটা ইজিয়ার, এবং এটাই আসলে আপনারা এই ল্যাবে করবেন। কিন্তু কম্পিউটারে আসার আগে ইঞ্জিনিয়াররা মেইনলি ফলো করতেন নন কম্পিউটার মেথডস, যেখানে আসলে মেইনলি থাকতো আসলে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। যেমন কিছু প্রি কম্পিউটার এরাতে পপুলার মেথডস ছিল যে কোনো একটা প্রবলেমকে তার অ্যানালিটিক্যাল মেথড দিয়ে সলভ করা।
যেমন এই যে ফার্স্ট পয়েন্টটাতে বলা আছে সলিউশনস আর ডেরাইভড ফ্রম সাম প্রবলেমস ইউজিং অ্যানালিটিক্যাল অর এক্সাক্ট মেথড। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশনস ক্যান বি ডেরাইভড ফর অনলি এ লিমিটেড ক্লাস অফ প্রবলেমস। তার মানে আপনার যত ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে সবগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যদি কয়েকটা ক্লাসে ভাগ করি, এর মধ্যে অল্প কয়েকটা ক্লাসের প্রবলেমকেই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সলভ করা পসিবল, বাকি প্রবলেমগুলোকে সলভ করা পসিবল না। ঠিক আছে, তারপরে আরেকটা অ্যাপ্রোচ ছিল গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, যে কোনো একটা গ্রাফের মাধ্যমে কোনো একটা প্রবলেমকে সলভ করা। এখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল যে গ্রাফিক্যাল সলিউশনস উইদাউট এইড অফ কম্পিউটারস ওয়ার এক্সট্রিমলি টেডিয়াস অ্যান্ড অকওয়ার্ড টু ইমপ্লিমেন্ট। প্রবলেম সেটটা যদি অনেক বড় হয়, একটা কমপ্লেক্স প্রবলেম, সেটাকে গ্রাফ দিয়ে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান বা এটাকে সলভ করতে চান, দেখবেন যে এইটা আসলে অনেক ক্লামজি একটা কাজ হয়ে যাবে, এবং এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চান, ইমপ্লিমেন্ট করাটা অনেকটা দুরূহ ব্যাপার হবে। ঠিক আছে, তো এখানেও একটা প্রবলেম আছে। থার্ড একটা অ্যাপ্রোচ ছিল যে কম্পিউটার আসার আগে ক্যালকুলেটর এবং স্লাইড রুল ইউজ করে নিউমেরিক্যালি কোন একটা প্রবলেমকে সলভ করা। দেখেন এখানে প্রি কম্পিউটার এরাতে তখনও কিছু কিছু নিউমেরিক্যাল অ্যাপ্রোচ ছিল যেগুলাতে ক্যালকুলেটর এবং স্লাইড রুলস ইউজ করা হইতো। ওইখানে সমস্যা ছিল সেটা হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশনটা অনেক স্লো ছিল, অলসো টেডিয়াস। যদি আপনার অনেক অনেক ক্যালকুলেশন করা লাগে এবং সেগুলো যদি ম্যানুয়ালি ক্যালকুলেটরে প্রেস করে করে আপনার করতে হয়, হ্যাঁ, তাহলে সেখানে অনেক বেশি সময় লেগে যাবে। সো এটাও খুব ভালো অ্যাপ্রোচ ছিল না। সো অনেক বেশি প্রবলেম ছিল এই নন কম্পিউটার এরাতে। সেগুলা কিভাবে কম্পিউটার এরাতে এসে সলভ হয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি। দেখেন কম্পিউটার আসার পর, দেখেন কম্পিউটার আসার আগেও কিন্তু নিউমেরিক্যাল মেথড ছিল এবং তখন আসলে ক্যালকুলেটর এবং স্লাইড রুলস এই টুলগুলোকে ইউজ করা হতো। কিন্তু নিউমেরিক্যাল মেথড বেশি পপুলার হয়েছে পার্সোনাল কম্পিউটার আসার পর। ওকে, এবং তখন থেকে যে নিউমেরিক্যাল মেথডগুলো ইউজ করা হচ্ছে সেগুলোতে কি কি সুবিধা পাওয়া গেছে এগুলো আমরা একটা একটা করে দেখবো। শুরুতে আমরা দেখি যে নিউমেরিক্যাল মেথডস আসলে আমরা কাকে বলতেছি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটার ডেসক্রিপশনটা দেওয়া আছে যে নিউমেরিক্যাল মেথডস আর টেকনিক্স by which mathematical problems are formulated so that they can be solved with arithmetic operations। তার মানে হচ্ছে নিউমেরিক্যাল মেথড হচ্ছে ওই সকল টেকনিক যে টেকনিকগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হয় এবং সলভ করার সময় শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেশন ইউজ করা হয়। অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলো। ঠিক আছে, কমন যে অ্যারিথমেটিক প্রবলেমগুলো, যেমন আপনারা দেখবেন যে ইন্টিগ্রেশন করা হয় শুধুমাত্র যোগ বা বিয়োগ এই দুইটা জিনিসকে অ্যাপ্লাই করে। হ্যাঁ, আপনারা এরপরে ল্যাবগুলোতেই দেখবেন। যেমন আপনারা যদি কম্পিউটারে একটা প্রবলেমের ইন্টিগ্রেশন করতে চান তখন দেখবেন যে সেখানে আসলে আপনি ইন্টিগ্রেশন করতে পারতেছেন, মানে নর্মাল অ্যানালিটিক্যাল উপায় তো এখানে ইন্টিগ্রেশন করবেন না। এখানে ইন্টিগ্রেশন করবেন কি করে? অনেকগুলা ভ্যালু যোগ করে 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 করে। অথবা আপনারা যদি দেখেন যে আপনারা কেউ কি ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন করছেন কখনো? হ্যাঁ, ক্যালকুলেটরে যখন আপনারা কোনো একটা ইন্টিগ্রেশন করেন তখন কি হয়? অনেক বেশি সময় লেগে যায় না? এই সময়টা কেন লাগে কেউ বলতে পারেন? নর্মাল যোগ বিয়োগ করতে তো বেশি সময় লাগে না ক্যালকুলেটরে, মুহূর্তের মধ্যে চোখের পলকে নর্মাল যোগ বিয়োগ করে ফেলে। কিন্তু একটা ইন্টিগ্রেশন করতে কেন এত বেশি সময় লাগে? প্রসেসর দুর্বল। প্রসেসর দুর্বল। আচ্ছা, যোগের ক্ষেত্রে প্রসেসর দুর্বল না, ইন্টিগ্রেশনের জন্য কেন দুর্বল? যোগ সহজ হয়তো এই জন্য। রাইট, যোগ সহজ, ইন্টিগ্রেশন সহজ না। এর জন্য ক্যালকুলেটর যেটা করে যে অনেকগুলা যোগ করে তারপরে ইন্টিগ্রেশনের রেজাল্টটা তৈরি করে। ইন্টিগ্রেশন মানে কি? অনেকগুলা ভ্যালু ইন্টিগ্রেট করা, যোগ করা, তাই না? তো অনেকগুলা যোগের মাধ্যমে সে ইন্টিগ্রেশনটা করে, এই জন্য অনেক বেশি সময় লেগে যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখি যে নিউমেরিক্যাল মেথডের সুবিধা কি কি। এখানে বলা আছে নিউমেরিক্যাল মেথডস আর ক্যাপেবল অফ হ্যান্ডলিং লার্জ সিস্টেম অফ ইকুয়েশনস, non-linearities and complicated geometries that are often impossible to solve analytically। যে নিউমেরিক্যাল মেথডস গুলো আছে সেগুলো অনেক মানে সিস্টেম অফ ইকুয়েশনস বা নন লিনিয়ার ইকুয়েশনস, লিনিয়ার ইকুয়েশনস অর এনি কমপ্লিকেটেড জিওমেট্রিক ফিল্ড এগুলাকে খুব ইজিলি সলভ করে ফেলে।
স্যার তাইলে কি আমরা নিউমেরিক্যাল মেথড গুলো শিখতেছি যাতে আমাদের যেই ম্যাথ গুলো অনেক কমপ্লেক্স ছিল সেগুলো সহজে করার জন্য? এক্স্যাক্টলি। তাহলে স্যার এই এত কিছু কষ্ট করার তো কোনো দরকারই ছিল না স্যার, তাহলে নিউমেরিক্যাল মেথড দিয়ে সব করতাম। আচ্ছা, এত কিছু দরকার ছিল নাকি ছিল না এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? একটু পরে আমরা দেখবো আসলে এটা দরকার ছিল কিনা। ওকে, ইনফ্যাক্ট এই যে ক্যালকুলেটর আপনারা যেটা ইউজ করেন সেটা ক্যালকুলেশন কিভাবে করে সেই জিনিসগুলো আপনারা এই ল্যাবে দেখবেন। ক্যালকুলেটর মোস্টলি নিউমেরিক্যাল মেথড ফলো করে, তার কিন্তু কোনো ক্যাপাবিলিটি নেই সে আসলে এক্সাক্ট সলিউশন তৈরি করবে। সে আসলে এক্সাক্ট সলিউশন তৈরি করবে কি? আপনি আমি তো এক্সাক্ট সলিউশন তৈরি করতে পারি না, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, দেন পরের সুবিধাটা হচ্ছে যে ইন্টেলিজেন্ট ইউজ অফ কম্পিউটারস। দেখেন আপনার যে কম্পিউটারটা ইউজ করতেছেন বা আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি এটা মোস্টলি নিউমেরিক্যাল মেথড ফলো করে। এখন আমি যদি নিউমেরিক্যাল মেথডগুলো জানি, হ্যাঁ, তবে খুবই ইন্টেলিজেন্ট ওয়েতে আমি কম্পিউটারটাকে ইউজ করতে পারবো, বা কম্পিউটারটা কিভাবে কাজ করতেছে এই জিনিস সম্পর্কে আমার ডেপথ অফ নলেজ থাকবে, ঠিক আছে? থার্ড সুবিধাটা হচ্ছে যে আপনি যখন ইঞ্জিনিয়ার হবেন এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে ঢুকে যাবেন, রিয়েল ওয়ার্ল্ডে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে অনেক অনেক প্রবলেম আসে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। এবং মোস্ট অফ দ্য প্রবলেমের জন্যই আপনি মানে মোস্ট অফ দ্য প্রবলেমের জন্যই কিছু কিছু টুল আগে থেকেই তৈরি করা আছে, যে টুলগুলো অ্যাপ্লাই করে আপনি ওই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। বাট এটা কিন্তু সব প্রবলেমের জন্য হবে না। আপনি দেখবেন যে আপনার কাছে একটা নতুন সিনারিও আসছে, সেই সিনারিওর জন্য কোনো টুল আগে থেকে তৈরি করা হয় নাই, তখন কি করতে হবে? আপনাকে নিজেকে সেই টুলটা তৈরি করতে হবে। এখন আপনি যদি প্রোগ্রামিং জানেন এবং নিউমেরিক্যাল মেথড সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে ওইটার জন্য টুল আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড জানার আরেকটা সুবিধা। লাস্টলি, নিউমেরিক্যাল মেথড আপনার ম্যাথমেটিক্স সম্পর্কে একটা অল্টারনেটিভ পার্সপেক্টিভ দিবে। আপনি ম্যাথমেটিক্স সম্পর্কে আগে যা জানতেন তার একটা নতুন পার্সপেক্টিভ, একটা অল্টারনেটিভ ভিউ আপনি দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো যারা আগে থেকে ম্যাথ ভয় পাইতেন বা ভয় পান এখনো, তারা দেখবেন যে আপনার জন্য ওই জিনিসগুলো অনেকটা ইজিয়ার হয়ে যাচ্ছে। বা একটু আগে আপনারা একজন বলতেছিলেন যে এত কিছু কষ্ট করার কেন দরকার ছিল, এত ইজি সলিউশন থাকবে। স্যার আগে ভয় পাইতাম না, কিন্তু ভয়টা এখন জন্ম নিছে তখন থেকে এই ভার্সিটিতে ওঠার পর থেকে। ভার্সিটি ওঠার পর থেকে, রাইট? এখন ভার্সিটিতে ওঠার পরে যে ভয়টা জন্ম নিয়েছে সেই ভয়টাই আসলে কাটাবেন এখানে এসে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি থাকতে টেনশন নাই স্যার। আচ্ছা, আমি তো থাকবো, আমার সাথে আপনাদের ম্যাডামরাও থাকবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখি আপনারা যখন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যাবেন তখন দেখবেন যে যখনই আপনার কাছে একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে আপনারা যখন সলভ করতে যাবেন তখন আপনি কয়েকটা স্টেপে সলভ করবেন। মেইনলি 3টা স্টেপে একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে ফর্মুলেশন, যে প্রবলেমটা আসে সেটাকে হচ্ছে মানে ফর্মালি ফর্মুলেট করা বা ফর্মাল ডেফিনেশন দেওয়া। সেকেন্ডলি ওইটাকে ফর্মুলেট করার পরে তার জন্য একটা সলিউশন বের করা, ওকে? এবং লাস্ট ওয়ান ইজ সেই সলিউশনটাকে অ্যাপ্লাই করা বা ইন্টারপ্রেট করা, ঠিক আছে? এখানে দেখেন 2টা গ্রাফ দেওয়া আছে। একটা গ্রাফে ফর্মুলেশন, সলিউশনের বক্সটা অনেক বড়, তারপরে ইন্টারপ্রিটেশন। উপরে নিচে 2টা বক্স ছোট, মাঝখানের বক্সটা বড়। আরেকটা গ্রাফে দেখেন ফর্মুলেশন এবং ইন্টারপ্রিটেশন, এই দুটার বক্স 2টা বড়, মাঝখানের বক্সটা ছোট। তো এগুলো আসলে কি মিন করে? ফার্স্ট যে গ্রাফটা সেটা আসলে ম্যাথমেটিক্যাল না, এটা আসলে প্রি কম্পিউটার এরাতে, যখন নিউমেরিক্যাল মেথড অতটা পপুলার ছিল না, যখন কোনো একটা প্রবলেমের সলভ বের করার জন্য অ্যানালিটিক্যাল মেথড ইউজ করা হইতো, তখন অ্যানালিটিক্যাল সলিউশন বের করা যেহেতু অনেক টিডিয়াস একটা ব্যাপার, এই জন্য মোস্ট অফ দ্য এফোর্ট ওই সলিউশন বের করার পিছনেই চলে যাইতো। ফর্মুলেশন এবং ইন্টারপ্রিটেশন এটার উপর অনেক মানে কম এমফাসিস দেওয়া হইতো, সলিউশনের উপর বেশি এমফাসিস দেওয়া হইতো। এই জন্য সলিউশনের বক্সটা বড় আর বাকি 2টা বক্স ছোট, এখানে কম এমফাসিস দেওয়া হচ্ছে। তো বক্সের সাইজ আসলে মেন করে কতটুকু এফোর্ট দেওয়া হচ্ছে বা কতটুকু এমফাসিস দেওয়া হচ্ছে। সেকেন্ড গ্রাফটা হচ্ছে কম্পিউটার এরাতে, পোস্ট কম্পিউটার এরাতে, যেখানে নিউমেরিক্যাল মেথড অনেক পপুলার হয়ে গেছে, প্রবলেমের নিউমেরিক্যাল সলিউশন বের করা অনেক ইজিয়ার, খুব ইজিলি কম্পিউটার দিয়ে হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন বের করা যায়। সো এখানে আসলে খুব বেশি এফোর্ট দিতে হয় না, এই জন্য এই বক্সটা ছোট। রেদার এখানে বেশি এফোর্ট দিতে হয় হচ্ছে
কোনো একটা সিস্টেমের ফর্মুলেশন এবং সলিউশন বের করার পরে সেটার ইন্টারপ্রিটেশনের উপর। ঠিক আছে, এই জন্য উপর এবং নিচের বক্স দুটা এখানে বড়। আর আমরা কি এখানে তিনটাই শিখবো, ফর্মুলেশন, সলিউশন, ইন্টারপ্রিটেশন? মোস্টলি আমরা দুইটা শিখবো, ফর্মুলেশন এন্ড সলিউশন। ইন্টারপ্রিটেশন আসলে খুব বেশি করব না, কারণ রিয়েল ওয়ার্ল্ডে কোনো কিছু অ্যাপ্লাই করা এখনই আসলে আমাদের এটা আসলে স্কোপের বাইরে। বাট প্রথম দুইটা আমরা শিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, নিউমেরিক্যাল মেথডে যাওয়ার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আসা দরকার। আচ্ছা, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেমকে কয়েকটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিছু প্রবলেমকে বলা হয় রুট ফাইন্ডিং প্রবলেম, কোন একটা ইকুয়েশনের রুট বের করা বা কোন একটা ইকুয়েশনের জন্য সলভ বের করা। দেখেন এখানে বলা আছে যে these problems are concerned with the value of a variable or a parameter that satisfy a single non-linear equation। এটার জন্য যদি আমরা একটা एग्जांपल দেখি, যেমন দেখেন এই যে এখানে আছে, আপনাদের একটা গভর্নিং ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটা ধরে নিচ্ছি f of x = 0। এটা যদি হয় তাহলে x এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, বা এটাকে যদি আপনি গ্রাফে প্লট করেন তাহলে এরকম একটা সে কার্ভ পাবেন। এই কার্ভটা x অ্যাক্সিসের যে পয়েন্টে হিট করে সেই পয়েন্টে x এর ভ্যালু কত সেই ভ্যালুটা বের করতে হবে। এটা হচ্ছে একটা রুট ফাইন্ডিং প্রবলেম, ঠিক আছে? সো যে ডট ক্যাটাগরির কথাগুলো বলতেছিলাম, হ্যাঁ, সেই ক্যাটাগরিজ গুলোর মধ্যে রুট ফাইন্ডিং, রুটস অফ ইকুয়েশন অর ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন একটা কমন ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে সিস্টেমস অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। এখানে একটা সেট অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন থাকবে, যেমন এই যে এখানে দেখেন দুইটা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশনই লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এরকম লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনের সেট থেকে আমার যেই ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোর ভ্যালু বের করতে হবে। এখানে ভেরিয়েবল গুলো হচ্ছে x1 এন্ড x2। তো এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখেন এখানে বলা আছে দিস প্রবলেমস আর কনসার্ন a set of values in sort that simultaneously satisfy a set of linear algebraic equation। so একটা সেট অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন থেকে তার সলিউশন বের করতে হবে। তো এটা যদি আপনি অ্যানালিটিক্যালি বের করেন, এটার জন্য একটা অ্যাপ্রোচ আছে, তাহলে এটাকে গ্রাফিক্যালি বের করতে পারেন। গ্রাফিক্যালি বের করতে হলে কি করতে হবে, প্রত্যেকটা ইকুয়েশনের জন্য তার কার্ভ বের করতে হবে, সেই কার্ভগুলো যে পয়েন্টে হিট করে সেই পয়েন্টে ভেরিয়েবলগুলোর যে ভ্যালু সেই ভ্যালুটাই হচ্ছে আপনার সলিউশন। আচ্ছা, আমরা এটাও দেখবো যে এখানে সলিউশনটা কিভাবে নিউমেরিক্যালি বের করা যায়। তারপরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশনে আপনি বের করেন, এখানেও আপনার একটা গভর্নিং ইকুয়েশন থাকে, সেই গভর্নিং ইকুয়েশনে কোনো একটা ভেরিয়েবলের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আপনি বের করেন। সেই ভ্যালুটা বের করা আসলে সেটাকে বলা হয় অপটিমাইজেশন। যেমন এখানে দেখেন যে কার্ভটা দেখানো আছে, সেই কার্ভের মিনিমাম পয়েন্ট একটা ডট দিয়ে দেখানো আছে, যেটা হচ্ছে এই কার্ভের জন্য মিনিমাম পয়েন্ট। এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত সেটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু। আর এখানে যদি আপনি একটা পয়েন্ট চিন্তা করেন, এখানে না তো এইদিকে তো আসলে বেড়ে, মানে এমন একটা পয়েন্ট যেখানে তার ভ্যালুটা ম্যাক্সিমাম। সো সেই পয়েন্টে এক্স এর ভ্যালু কত সেটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু হবে। তো ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আপনি যেটা বের করেন না কেন সেটাকে বলা হবে অপটিমাম ভ্যালু, এবং অপটিমাম ভ্যালু বের করার প্রক্রিয়াটাকে বলে অপটিমাইজেশন। সো একটা ক্যাটাগরি থাকবে যেখানে আসলে আপনি অপটিমাইজেশন করবেন। আরেকটা ক্যাটাগরি হচ্ছে কার্ভ ফিটিং ক্যাটাগরি। কার্ভ ফিটিং ক্যাটাগরি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিগ্রেশন, একটা হচ্ছে ইন্টারপোলেশন। দেখেন দুই ক্ষেত্রেই আপনার একটা সেট অফ পয়েন্টস দেওয়া থাকবে, আপনার টার্গেটটা হবে এই সেট অফ পয়েন্টস এর একটা ট্রেন্ড বের করা। যেমন প্রথমটাতে দেখেন পয়েন্টগুলো আস্তে আস্তে এরকম যতই ডানে যাচ্ছি পয়েন্টগুলো আস্তে আস্তে ইনক্রিজিং পয়েন্ট। ওকে, তো ট্রেন্ডটা আসলে একটা লাইন দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা যায়। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, এখানে ট্রেন্ডটা একটা কার্ভ, যেটা লিনিয়ার না নন লিনিয়ার একটা কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো প্রথম প্রবলেমটাকে রিগ্রেশন বলতেছি, সেকেন্ড প্রবলেমটাকে ইন্টারপোলেশন বলতেছি।
এখানে একটা মেজর ডিস্টিংশন আছে। ডিস্টিংশনটা হচ্ছে কখন আমরা একটা প্রবলেমকে রিগ্রেশন বলবো, কখন ইন্টারপোলেশন করব। সেটা হচ্ছে যদি এরকম হয়, এখানে বলা আছে রিগ্রেশন ইজ এমপ্লয়েড ওয়্যার দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিগ্রি অফ এরর অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ডেটা। তার মানে আপনার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনি আগে থেকে জানেন ডেটাগুলোতে অনেক বেশি এরর আছে। ওকে, so the strategy is to derive a single curve that represents the general trend of the data without necessary matching any individual point. এখানে দেখেন রিগ্রেশনে যেই আমরা লাইনটা টেনেছি এই লাইনটা কিন্তু কোনো পয়েন্টের মধ্যে দিয়ে যায় নাই। ওকে, সো লাইনটা আসলে কোনো পয়েন্টের মধ্যে দিয়ে না যাওয়া ইটস ওকে ফর রিগ্রেশন। পয়েন্টের মধ্যে দিয়ে যাইতেও পারে, নাও যেতে পারে, বাট একটা লাইন আমাদেরকে বের করতে হবে যেটা আসলে এই পয়েন্টগুলোর জেনারেল ট্রেন্ড রিপ্রেজেন্ট করে। বাট ইন্টারপোলেশনের ক্ষেত্রে অবশ্যই যেই পয়েন্টগুলো দেওয়া আছে আগে থেকে আপনার জানা থাকবে এই পয়েন্টগুলো হচ্ছে এরর ফ্রি পয়েন্ট। ওকে, এখানে দেখেন বলা আছে যে ডেটা পয়েন্টগুলো হচ্ছে এরর ফ্রি। সো আপনি যে কার্ভটা আঁকবেন সেই কার্ভটা অবশ্যই এই ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হবে। সো আপনি একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করবেন যে ড্রয়িংটা সবগুলা কার্ভকে পাস করবে। দেখেন বলা আছে দ্য স্ট্র্যাটেজি ইজ টু ফিট এ কার্ভ directly through the data points and use the curves to predict the intermediate values. So আপনি যে ইন্টারপোলেশন দিয়ে যে কার্ভটা তৈরি করলেন সেই কার্ভটা আসলে নতুন কোনো ডেটা পয়েন্ট বের করার জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে, এইগুলো হচ্ছে কার্ভ ফিটিং প্রবলেম। আচ্ছা, সোফার কারো কোনো ডাউট আছে এখানে আর আগের কোনো প্রবলেমে? ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমি পরের সেটটাতে যাই। স্যার ফার্স্ট স্টেটটাতে কি হচ্ছে ওইটা ইনক্রিজিং হওয়া কি ম্যান্ডেটরি? জি স্যার, না, ইনক্রিজিং ফার্স্টের হওয়া যে ম্যান্ডেটরি ফিগারটা না, এটা পুরোটা ডিপেন্ড করবে। রিগ্রেশনে স্যার। হ্যাঁ, ইনক্রিজিং হওয়া ম্যান্ডেটরি না, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার ডেটা পয়েন্টগুলো কিরকম আছে। ডেটা পয়েন্টগুলো দেখে যদি আপনার মনে হয় যে লাইনটা ইনক্রিজিং হবে তাহলে ইনক্রিজিং হবে, ডেটা পয়েন্টগুলো যদি এরকম হয় ডিক্রিজিং তাহলে ডিক্রিজিং হবে। ইনক্রিজিং ডিক্রিজিং বোথ হইতে পারে। ঠিক আছে স্যার, জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা এই পয়েন্টগুলো কিভাবে বের করব? পয়েন্টগুলো আপনার দেওয়া থাকবে, ডেটা আপনার দেওয়া থাকবে, আপনার বের করতে হবে এই লাইনটা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার ইন্টারপোলেশনটা আরেকবার বলবেন? আচ্ছা, ইন্টারপোলেশনের ক্ষেত্রে ডেটা পয়েন্ট যেগুলো আপনার দেওয়া থাকবে সেই ডেটা পয়েন্টগুলো এরর ফ্রি হবে। আপনার বলেই দেওয়া থাকবে এই ডেটা পয়েন্টগুলো এরর ফ্রি। সো আপনি যে কার্ভটা আঁকবেন সেই কার্ভটা অবশ্যই সবগুলো ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে তার কার্ভটা মানে আছে স্যার ডেটা পয়েন্ট দিয়ে গেছে। রিগ্রেশনে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলোতে এরর থাকবে? হ্যাঁ, সেগুলোতে এরর থাকবে। এই জন্যই আসলে এই যে কার্ভ যেটা আঁকা হয়েছে সেগুলো সবগুলো পয়েন্ট দিয়ে যাওয়া ম্যান্ডেটরি না, কারণ আগে থেকেই জানা আছে এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে এরর আছে। এবং এই জন্যই দেখেন এখানে জেনারেল ট্রেন্ড যেটা আছে এই জন্য এই ট্রেন্ড থেকে ডেটা পয়েন্টগুলো একটু ফ্লাকচুয়েটেড, একটু দূরে দূরে আছে। এই যে দূরত্বটা এটাই আসলে মিন করে এখানে এরর আছে। স্যার তাহলে পয়েন্টেও এরর আছে, আমি যে দাগটা দিলাম এটার মধ্যেও এরর আছে সব? হ্যাঁ, এটার মধ্যেও কিছু এরর থাকবে, পারফেক্টলি এটাও করা যাবে না, বাট আমরা চেষ্টা করব মানে মিনিমাম মানে যত এররটাকে কাছাকাছি মিনিমাইজ করা যায়। রাইট, এটা আসলে একটা অপটিমাইজেশন প্রবলেম যেখানে আসলে এররটাকে মিনিমাইজ করা হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে আমরা পরেরটাতে যাই। পরের প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখেন ইন্টিগ্রেশন, যদি আমরা ইন্টিগ্রেশনের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দেখি তাহলে এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু এরিয়া আছে সেই এরিয়াটুকুকে বের করা। Integration as depicted, a physical interpretation of numerical integration is the determination of area under a curve. So একটা কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া আছে সেটা বের করতে হবে। তো এইটা আমরা এর আগে অ্যানালাইটিক্যালি করতাম, এখন এটা নিউমেরিক্যালি করব। নিউমেরিক্যালি করার জন্য যেটা করব যে যেহেতু আমাদের এখানে এরিয়া বের করতে হবে, তো আমরা এই এরিয়া বের করার জন্য এরিয়ার বেস কতটুকু, হাইট কতটুকু, এই হাইটগুলো যদি বের করি এবং এটাকে ছোট ছোট স্লাইসে ভাগ করে দিই তাহলে আসলে এরিয়াটা বের হয়ে যাবে। রাইট স্যার আমাদের জওহরলাল স্যার ইন্টিগ্রেশনের সংজ্ঞা দিছিল 2 দিন ধরে স্যার। ভাই আচ্ছা, হ্যাঁ কি যে একটা অবস্থা গেছে ওই দিন স্যার, ওই 2 দিন।
আচ্ছা, আপনি তাহলে মনে হয় এনডিসির না, তাই না? জি স্যার। আচ্ছা, যদি আপনি এনডিসির হইতেন তাহলে ভুলেও আসলে এই অভিযোগটা করতেন না। ওকে, আমি এনডিসির না। জি স্যার। বাট যাই হোক, ইন্টিগ্রেশনের ডেফিনেশন 2 দিন দিয়ে দেওয়াই যায়, যদি এটাকে প্রিসাইজ মানে ডেফিনেশন দিতে হয় আর কি। যাই হোক, আমি প্রিসাইজ ডেফিনেশন দিচ্ছি না, আমি ডট লাইনে বলতেছি ইন্টিগ্রেশন আসলে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু এরিয়া আছে সেই এরিয়াটুকুকে বের করা, এটাই ইন্টিগ্রেশন, এবং এটাই আপনারা নিউমেরিক্যালি করবেন। জি স্যার। তারপরটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনার একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, সেটার জন্য আপনার সলিউশন তৈরি করতে হবে। ওকে, কিভাবে করবেন এটা পরের ল্যাবগুলোতে দেখানো হবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে আপনার যেই গভর্নিং ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা একটা পিডি হবে, এবং এটার জন্য আপনার সলিউশন বের করতে হবে। স্যার ওডি পিডি এগুলা তো নিয়ম কানুন সব ভুলে গেছি স্যার, এখন কি ওগুলো নিয়ম আবার লাগবে? নিয়ম মোস্টলি লাগবে না, বাট যেগুলা জানা দরকার সেগুলা আপনাদেরকে স্যার ম্যাডামরা শিখিয়ে দেবেন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। আচ্ছা, সো এই কয়েকটা মেজর ক্যাটাগরির প্রবলেম আপনাদের থাকবে যেগুলো আপনারা ম্যাথল্যাব ইউজ করে সলভ করবেন। আচ্ছা, এখন আপনারা একজন কোয়েশ্চেন করেছিলেন যে এই যে আমরা এর আগে এত এত ম্যাথমেটিক্স পড়েছি, এত এত নলেজ গেইন করেছি, এগুলো কি আসলে দরকার ছিল? এখন তো আসলে ইজিয়ার ওয়েতে আমরা সলভ করব। অ্যাকচুয়ালি দরকার ছিল। এখানে দেখেন ফার্স্ট লাইনে বলা আছে, নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আর প্রিরিকুইজিট ফর ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ এনি টুল। ওকে, সো আপনি যে নলেজগুলো আগে গেইন করেছেন, আপনার আগে থেকে যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, এগুলো আসলে আপনি যখন কোনো একটা নতুন প্রবলেমে যাবেন বা প্রবলেমটাকে সলভ করতে যাবেন, সেটার জন্য প্রিরিকুইজিট হবে, আগে থেকে আপনার জিনিসগুলো জানা থাকা দরকার, বা এবং দরকার ছিল বলে আসলে আপনি জানেন। যদি দরকার না হইতো তাহলে আসলে আপনি জানতেন না, বা আপনাকে জানানো হইতো না, বা আপনাকে পড়ানো হইতো না। ঠিক আছে স্যার, ডেটা সায়েন্স তারপর মেশিন লার্নিং এগুলোতে যে প্রবলেম গুলো আছে ম্যাথ দিয়ে সলভ করতে হয়, যেমন ওডি পিডি এগুলো, হ্যাঁ, তারা কি ওই প্রবলেম গুলা এই নিউমেরিক্যাল মেথড ইউজ করে সলভ করে নাকি ওডি পিডি এগুলো দিয়ে সলভ করে? অবভিয়াসলি অ্যানালাইটিক্যালি। অ্যানালিটিক্যালি ওখানে সলভ করার কোনো উপায় নেই, যেহেতু এটা কম্পিউটার দিয়ে সলভ করতে হবে। কম্পিউটার অ্যানালিটিক্যাল সলিউশন করতে পারে না, কম্পিউটার করতে পারে নিউমেরিক্যালি। সো এগুলো আসলে নিউমেরিক্যালি সলভ করা হয়। তবে রিসেন্ট সময়ে গুগলের কয়েকটা প্রজেক্ট আছে যেখানে তারা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ক্রিয়েট করেছে, যে মডেলটা কোনো একটা প্রবলেমের অ্যানালিটিক্যাল সলিউশন দিতে পারে। স্টিল ওই মডেলটা যেটা অ্যানালিটিক্যাল সলিউশন দিতে পারে, ও নিজে আসলে নিউমেরিক্যাল মেথড ফলো করে। বুঝতে পেরেছেন? সো আপনি ওইখানে যেগুলো করবেন এগুলো নিউমেরিক্যাল মেথডই হবে। মানে আমরা যেমন শুনতাম যে ডেটা সায়েন্স, তারপর মেশিন লার্নিং, এআই এগুলোতে ম্যাথ বেশি লাগে, কিন্তু এগুলো আসলে নিউমেরিক্যাল মেথডের উপরেই বেস। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডে কিন্তু ম্যাথমেটিক্স। ওকে, এটা কিন্তু ম্যাথের বাইরের কিছু না। জি স্যার। হ্যাঁ, এটা ম্যাথের একটা অল্টারনেটিভ পার্সপেক্টিভ, নাথিং এলস। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে although computers have great potential utility, they are practically useless without a fundamental understanding of how engineering system works. তো আপনি যদি নাই জানেন যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলো কিভাবে কাজ করে, সো তখন আসলে আপনার কাছে যে কম্পিউটারের যে পটেনশিয়ালিটিটা আছে মোস্টলি ইউজলেস হবে। আপনি দেখা যাবে ওই কম্পিউটার অল্প কিছু জিনিস ইউজ করতেছেন, বাট বেশিরভাগ জিনিস সম্পর্কে আপনি জানতে পারতেছেন না। তো আপনাকে আসলে সেই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে most engineering problem solving employs the two-pronged approach of empiricism and theoretical analysis. এই লাস্ট লাইনে বলা আছে যে আপনি যখন একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করবেন, সেই প্রবলেমটা সলভ করার সময় আপনাকে দুইটা জিনিস একসাথে ইন্টিগ্রেট করতে হবে। একটা হচ্ছে এম্পিরিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যানালাইসিস। আপনার থিওরি কি বলে আর আপনার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এটাকে এম্পিরিসিজম বলে, প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স সেটা কি বলে আর থিওরি কি বলে, এই দুটাকে যদি আপনি ইন্টিগ্রেট করতে পারেন তাহলে আপনি একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবেন। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার মেথড স্টেপস গুলো দেখেন, একটা গ্রাফে দেখানো আছে এখানে। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেমটাকে ডিফাইন করা। সাপোজ আপনি একটা কম্পিউটার ইনভেন্ট করবেন,
সো কম্পিউটার ইনভেন্ট করবেন, এটাই হচ্ছে আপনার কাছে একটা প্রবলেম। সো এটাকে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন এটা ডেফিনেশন দেওয়ার পরে আপনাকে ওই কাজটার জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাইতে হবে, এবং এই ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করার সময় দুইটা জিনিস ইন্টিগ্রেট করতে হবে, একটা যে থিওরি আর একটা যে ডেটা, যেটা আসলে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বা যেটাকে এম্পিরিসিজম একটু আগে বলা হচ্ছিল। ঠিক আছে, দুইটা জিনিস ইন্টিগ্রেট করে আপনি একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাবেন। যেমন সিসি 217 আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল মডেল দেখেছি এবং সামনে আরো অনেকগুলো মডেল দেখব। এন্ড ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করানোর পরে আপনি ডিফারেন্ট প্রবলেম সলভিং টুলস ইউজ করে সেই মডেলটাকে সলভ করবেন। টুলগুলো কি কি হতে পারে? কম্পিউটার হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, নিউমেরিক্যাল মেথড হতে পারে, অথবা গ্রাফিক্স হতে পারে, যে কোনো গ্রাফ ইউজ করে আপনি করতে পারেন। এগুলাকে সলভ করার পরে আপনি একটা নিউমেরিক্যাল অথবা গ্রাফিক্যাল রেজাল্ট পাবেন। সেই নিউমেরিক্যাল গ্রাফিক্যাল রেজাল্টটাকে একদম শেষে আপনাকে বিভিন্ন সোশ্যাল ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করতে হবে, ওকে, আর রিয়েল ওয়ার্ল্ডে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই হচ্ছে টোটাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এর স্টেপসগুলো। নাও আজকে আসলে আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে কোন একটা প্রবলেমকে ডিফাইন করা, একটা ম্যাথমেটিক্যাল মডেলকে দাঁড় করানো, এবং সেটার জন্য মোটামুটি একটা নিউমেরিক্যাল অর গ্রাফিক্যাল রেজাল্ট তৈরি করা। এটার একটা ব্রিফ আজকে আমরা দেখব, একটু পরে দেখব। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে ম্যাথমেটিক্যাল মডেলটা সম্পর্কে আমি আরেকটু জেনে নেই। A mathematical model can be broadly defined as a formulation or equation that express the essential feature of a physical system or process in mathematical term. তো এখানে বলা হয়েছে যে ম্যাথমেটিক্যাল মডেলকে আমরা একটা ইকুয়েশন হিসেবে দেখাইতে পারি, যে ইকুয়েশনের মধ্যে কোনো একটা সিস্টেমের যত ফিচার আছে বা যত প্রসেস আছে সবগুলোকেই দেখানো হবে, বাট ম্যাথমেটিক্যাল টার্মে দেখানো হবে। ঠিক আছে, সো এই যে দেখেন আপনাদের এখানে একটা ম্যাথমেটিক্যাল মডেল দেখানো আছে। একটা ম্যাথমেটিক্যাল মডেল হবে এরকম একটা ফাংশন, যে ফাংশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে অন্য কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্যারামিটার এবং ফোর্সিং ফাংশনের একটা ফাংশন। সো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, প্যারামিটারস এন্ড ফোর্সিং ফাংশন। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল মডেলটাকে একটা আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন হিসেবে দেখাচ্ছি। এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করে এটা যদি আমরা একটু দেখি, দেখেন a dependent variable is a characteristic that reflects the behavior of the system. তো এখানে ফার্স্টে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে সেটা আসলে কোন একটা সিস্টেমের বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সেকেন্ডলি independent variables are usually dimensions such as time, space, along with system behavior being determined. Okay, so আপনি দেখবেন যে কোন একটা ফিজিক্যাল সিস্টেমের যে বিহেভিয়ার আছে সেটা টাইমের সাথে সাথে বা স্পেসের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন ওডিপিটি পড়ার সময় একটা পপুলার সিস্টেমের কথা আপনারা শুনে থাকতে পারেন, সেটা হচ্ছে হিটিং রড। ধরেন আপনি একটা রড নিয়ে চুলার কাছে নিয়ে রাখেন, অথবা ধরেন আপনি একটা স্পোনকে গ্যাসের চুলার এখানে রাখলেন, কি হবে? চুলার ওই প্রান্ত থেকে আস্তে আস্তে হিট আপনার স্পোনে যে হাতে দিয়ে ধরে রাখছেন সেই হাতের দিকে আসবে, তাই না? সো দেখেন এই টাইমের সাথে সাথে হিট বা টেম্পারেচার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যাগেন আপনি দেখবেন স্পোনের ডিফারেন্ট পয়েন্টে হিট বা টেম্পারেচার আসলে ডিফারেন্ট। আপনি যেখানে হাত দিয়ে ধরে রাখছেন সেখানে টেম্পারেচার মিনিমাম, যেখানে স্পোনটা ধরে রাখছেন চুলার উপরে সেখানে টেম্পারেচার ম্যাক্সিমাম। সো দেখেন এখানে যে টেম্পারেচার বলতেছি, এই টেম্পারেচারটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম এবং স্পোনের ডিফারেন্ট পয়েন্ট লোকেশন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি প্যারামিটার কি। প্যারামিটার হচ্ছে দোজ আর রিফ্লেক্টিভ অফ দ্য সিস্টেম প্রপার্টিজ অর কম্পোজিশন। দ্যাট মিনস আপনি যে স্পোনটা ধরে রাখছেন সেই স্পোনটার কম্পোজিশন কি, সেটা কি দিয়ে তৈরি, সেটাকে স্টিলের, সেটাকে অন্য কোনো ম্যাটেরিয়ালের, সেটার উপরও কিন্তু আপনার টেম্পারেচারটা ডিপেন্ড করবে। তো সেটা হচ্ছে আপনার এখানে প্যারামিটার। লাস্ট ওয়ান ইজ ফোর্সিং ফাংশন। ফোর্সিং ফাংশন
আর এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস অ্যাক্টিং আপন দ্য সিস্টেম। সিস্টেমের উপর এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্সগুলো কাজ করে সেটা হচ্ছে ফোর্সিং ফাংশন। যেমন আপনি যে স্পনটা চুলার উপর ধরে রাখছেন, এখানে ফোর্সিং ফাংশন কি হবে? এনিওয়ান? যে চুলাতে যে আগুনটা জ্বলতেছে সেটাই হচ্ছে আপনার ফোর্সিং ফাংশন, সেটাই আসলে হিট প্রডিউস করতেছে, সেটাই আসলে টেম্পারেচার প্রডিউস করতেছে। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা চারটা জিনিসই দেখলাম। একটা ম্যাথমেটিক্যাল মডেলে চারটা জিনিস থাকতে পারে: ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্যারামিটারস এন্ড ফোর্সিং ফাংশন। ওকে, আচ্ছা, এখানে দেখেন একটা ম্যাথমেটিক্যাল মডেলের এক্সাম্পল দেখানো আছে, যেখানে আসলে একজন প্যারাশুট আরোহীকে দেখা যাচ্ছে সে কোনো একটা সময় প্লেন থেকে ফর এক্সাম্পল লাফ দিয়ে নিচে পড়তেছে। প্যারাশুট এখনো খোলা হয় নাই, সে জাস্ট নিচে পড়তেছে আর কি। এখন এটা হচ্ছে একটা সিস্টেম। এখন আপনি কোনো একটা মোমেন্টে জানতে চান যে এই প্যারাশুট আরোহীর ভেলোসিটি কত, কোন একটা মোমেন্টে পার্টিকুলার টাইমে এটার ভেলোসিটি কত সেটা আপনি মেজার করতে চান, ঠিক আছে? তাৎক্ষণিক বেগ বের করতে চান, রাইট? ইনস্ট্যান্ট ভেলোসিটি যদি বের করতে চান তাহলে এটা কিভাবে আপনি ফর্মুলেট করবেন? এটা ফর্মুলেট এবং সলিউশন এটা দুইভাবে করা যেতে পারে, নিউমেরিক্যালি এবং অ্যানালিটিক্যালি, এই দুইটা প্রক্রিয়া আমরা দেখব। শুরুতে আমাদের যেটা করতে হবে, প্রবলেমটাকে ফর্মুলেট করতে হবে। আমাদের একদম ফার্স্ট স্টেপ কি ছিল? প্রবলেমের ফর্মুলেশন, তারপরে ছিল সলিউশন, তারপরে ইমপ্লিমেন্টেশন, তাই না? সো এটাকে আমরা ফর্মুলেট করব। ফর্মুলেট যদি করি, দেখেন কিভাবে ফর্মুলেট করব। ধরে নিচ্ছি এই প্যারাশুট আরোহী একদম মানে যখন আমরা টাইম গণনা শুরু করি, টাইম ইজ ইকুয়াল টু 0, তখন তার ভেলোসিটি 0 ছিল। তারপরে সে জি এর কারণে সে মানে ফলিং, ফ্রি ফলিং অবজেক্ট হিসেবে সে নিচে পড়তে থাকে, ঠিক আছে? ধরে নিচ্ছি সে আসলে একটা ফ্রি ফলিং অবজেক্ট। সো তার উপর এক্সটার্নাল ফোর্স কি কি কাজ করতেছে? নিচের দিকে গ্র্যাভিটি কাজ করতেছে, ডাউনওয়ার্ড ফোর্স যেটা এফটি দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম এখানে, এই যেটা। আর তার উপর একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে। সেই আপওয়ার্ড ফোর্সটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, ফিগারের নিচে লেখা আছে বাতাসের বাধা, এয়ার রেসিস্ট্যান্স। তো তার উপর সে একটা ফ্রি ফলিং অবজেক্ট, বাট তার উপর দুইটা ফোর্স কাজ করবে, একটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি আর একটা হচ্ছে ডিউ টু এয়ার রেসিস্ট্যান্স। ওকে, এই দুইটা ফোর্সের কারণে সে নিচের দিকে পড়তে থাকবে এবং আস্তে আস্তে তার ভেলোসিটি বাড়তে থাকবে। কোন একটা পার্টিকুলার টাইমে তার ভেলোসিটি কত সেটা আমরা বের করতে চাই। তো সেটা বের করার জন্য আমরা দেখি প্রবলেমটা কিভাবে ফর্মুলেট করতে পারি। তো এখানে আমরা একদম শুরুতে যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নিউটনসের সেকেন্ড ল। ওকে, সেকেন্ড ল কি ছিল? F = ma, force is directly equals to mass times momentum, right? Momentum na, acceleration. Okay, so F = ma, দেন এখান থেকে অ্যাক্সিলারেশনের জন্য আমরা ইকুয়েশন কি পাবো? ফোর্স ডিভাইডেড বাই মাস। এখন অ্যাক্সিলারেশনের সঙ্গে আমরা কি জানি? এই যে দেখেন, আমরা বলতেছিলাম যে ওই প্রবলেম ফর্মুলেশন করার সময় আমাদের অনেক ফিজিক্যাল ল এখানে ইনকর্পোরেট করতে হবে। এগুলো দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ফিজিক্যাল ল, তাই না? F = ma একটা ল, F = F/m এটা একটা ল, তারপরে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু টাইম রেট চেঞ্জ অফ ভেলোসিটি, এটা একটা ল, রাইট? তো অ্যাক্সিলারেশনকে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করে দিই যে টাইম রেট চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে এটা কি হবে? টাইম রেট চেঞ্জ অফ ভেলোসিটি ইজ ইকুয়াল টু F/m। अगेन F ইজ ইকুয়াল টু কি হবে? এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট, ডাউনওয়ার্ড ফোর্স এবং আপওয়ার্ড ফোর্স। তো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে F। আবার এই ডাউনওয়ার্ড ফোর্সে কি লিখতে পারি? F = m টাইমস g, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রাইট? এন্ড আপওয়ার্ড ফোর্সকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু -cv। দ্যাট মিন্স আপওয়ার্ড ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অফ দিস ফ্রি ফলিং অবজেক্ট। এন্ড এই যে আমাদের প্রপোর্শনাল সাইনটা আছে, এটাকে উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করতেছি, যেটাকে বলবো আমরা c। এটাকে বলতে পারি এয়ার রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। আর যেহেতু ফোর্সটা উপরের দিকে এবং ভেলোসিটিটা নিচের দিকে, তো এই দুটোকে ম্যাচ করার জন্য এখানে একটা মাইনাস ইউজ করতেছি, ঠিক আছে? তো এই যে তিনটা জিনিস,
f is equal to fd plus fu, fd is equal to mg, ft is equal to minus cv, এই তিনটা জিনিসকে যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই, dv by dt is equal to f by m, এই ইকুয়েশনটাতে যদি বসাই তাহলে এরকম একটা ফর্ম পাওয়া যাবে, তাই না? dv by dt is equal to, এখানে f ছিল, f এর জায়গায় কি হবে, mg minus cv divided by m, এবং এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে যে নিচেটা পাওয়া যাবে, এখানে এই যে এই m কেটে জাস্ট g রাখা হয়েছে, আর এখানে কোনো m নাই, সো c by m divided by v। সো এরকম একটা ফর্ম আমরা পেলাম। এই যে ফর্মটা পেলাম এটাই আসলে আমাদের গভর্নিং ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটাকে বলবো এই পুরো সিস্টেমের জন্য ম্যাথমেটিক্যাল মডেল। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করালাম। এখন আমরা যদি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইউজ করে এটার অ্যানালিটিক্যাল সলিউশন বের করতে চাই, যে ওডি তো আমরা পড়ে এসেছি, ওডি অ্যাপ্লাই করে যদি এটার অ্যানালিটিক্যাল সলিউশন বের করি তাহলে যে নিচের সলিউশনটা পাওয়া যাবে এটা। এখানে দেখেন v উইথ রেসপেক্ট টু টাইম, মানে যে কোনো সময় ভেলোসিটির ভ্যালু কত হবে সেটা হবে হচ্ছে g by m by c টাইমস দিস ওয়ান। আচ্ছা, এখানে আমরা বলতেছিলাম যে যে কোনো ইনস্ট্যান্ট মোমেন্টে ভেলোসিটি কত হবে, তো যেহেতু ভেলোসিটি বের করতে চাই একটা সার্টেন মোমেন্টে, সেখানে টাইমটাকে প্যারামিটার হিসেবে পাস করতে হবে, এবং এই টাইমটাকে যদি আমরা এই পাশে বসাই দিই ইকুয়েশনের ডান পাশে, তাহলে আসলে ওই সময় ভেলোসিটি কত ছিল সেই ভেলোসিটিটা পেয়ে যাব। ঠিক আছে, সো ম্যাথমেটিক্যাল মডেল আমরা দেখলাম, সেটার অ্যানালিটিক্যাল সলিউশনটা আমরা দেখেছি, বাট সলিউশনটা কিভাবে আসছে সেটা আমরা দেখি নাই, কারণ হচ্ছে এই কোর্সের আসলে স্কোপও না যে আমাদের অ্যানালিটিক্যাল সলিউশন দেখানো বা দেখা, আমাদের এখানে স্কোপ হচ্ছে এটা নিউমেরিক্যাল সলিউশন কিভাবে আসে সেটা দেখানো। আচ্ছা, নিউমেরিক্যাল সলিউশনে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নিই। এক্সকিউজ মি, এই যে অ্যানালিটিক্যাল সলিউশন আমরা যেটা পেলাম, এটা যদি আমরা একটা গ্রাফে প্লট করে দিই, এক পাশে থাকবে সময়, টাইম, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টাইমটা 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমাদের আরো আধা ঘন্টা সময় লাগতে পারে। আরো আবার আচ্ছা, আমরা আসলে যত ফাস্ট সম্ভব এটা শেষ করার চেষ্টা করবো, শুরুতে তো আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আচ্ছা, আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা একটু ধৈর্য ধরি। এখানে দেখেন এক্স অ্যাক্সিসে আমরা টাইম বসাইছি, যেহেতু টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই অ্যাক্সিসে আমরা ভেলোসিটি বসাইছি, এখানে ভেলোসিটি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এই দুটো বসানোর পর আমরা যদি বিভিন্ন সময়ের টাইম ভেলোসিটি ভ্যালু বের করি এবং এটা একটা গ্রাফে প্লট করি, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এবং একটা সময় দেখা যাবে যে ভেলোসিটিটা বেড়ে 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 মানে ই টু দি পাওয়ার এক্স গ্রাফের মতো, হ্যাঁ, একটা সময় যাওয়ার পরে সে ভেলোসিটিটা আর বাড়তেছে না, একটা ফিক্সড পয়েন্টে যে থেমে গেছে, সেটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। ওকে, এই টার্মিনাল ভেলোসিটিটা এটা ড্যাশড লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। টার্মিনাল ভেলোসিটির একটা ইয়ে ছিল না, আমরা ফিজিক্সে পড়েছি, কি ছিল যেন, আচ্ছা, টার্মিনাল ভেলোসিটি এই টার্মটাই আমার মনে আছে, এটার বাংলা টার্মটা আমার মনে নাই। এনে এটা আপনারাও করেছেন অবভিয়াসলি, আর প্রান্তবেগ। প্রান্তবেগ, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেখানে টার্মিনাল ভেলোসিটিটা আসলে প্রান্তবেগ। ওকে, দেখেন তাহলে এখানে আমরা অ্যানালিটিক্যাল সলিউশন দেখলাম, এটা নিউমেরিক্যাল সলিউশন কিভাবে হইতে পারে বা কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখব। দেখেন নিউমেরিক্যাল সলিউশনটা আসবে এরকম, উপরে যেটা দেখানো আছে সেটা ছিল আমাদের ম্যাথমেটিক্যাল মডেল। এই ম্যাথমেটিক্যাল মডেলে যেখানে দেখেন ডিভি বাই ডিটি যেটা দেওয়া আছে, এটা একটা ডিফারেন্সিয়াল ফর্ম, এটাকে আমরা একটু আমাদের যে অ্যারিথমেটিক ফর্ম এটাতে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো ডি বাই ডিটি কে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি ডেল ভি বাই ডেল টি দিয়ে, রাইট? আমার কার্সর একটু পরপর যে কোথায় চলে যায়, সেকেন্ড লাইনে দেখেন ডি বাই ডিটি কে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি আমরা ডেল ভি বাই ডেল টি দিয়ে। যদিও আসলে ক্যালকুলাসে এটা আরেকটা রুল আছে যে এখানে ডেল টি টেন্ডস টু 0 হইতে হবে, তাহলেই আমরা কেবলমাত্র ডিভি বাই ডিটি কে সরি ডেল ভি বাই ডেল টি কে ডিভি বাই ডিটি এটা লিখতে পারবো। এনিওয়ে, আমরা লিমিটটা এখানে আনতেছি না, লিমিটটা না এনে আমরা জাস্ট ডিভি বাই ডিটি কে অ্যাপ্রক্সিমেট করব ডেল ভি বাই ডেল টি দিয়ে, যেখানে ডেল ভি হবে ভেলোসিটির চেঞ্জ, ডেল টি হবে
টাইমের চেঞ্জ, ঠিক আছে। তো দেখেন টাইমের চেঞ্জকে আমরা এইভাবে লিখতেছি i+1 সময়ে তম সময়ে টাইমটাকে আমরা ti+1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তম সময়ে টাইমটাকে আমরা ti দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো del t হবে ti+1 মাইনাস ti, আর ti+1 সময়ে আমরা ভেলোসিটি বলতেছি v গিভেন ti+1, আর ti তম সময়ে আমরা বলতেছি ভেলোসিটি হচ্ছে v গিভেন ti। সো ওই দুটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে del v পাবো, টাইমগুলোকে টাইমের ডিফারেন্স থেকে del t পাবো। তো এটাকে যদি আমরা আমাদের গভর্নিং ইকুয়েশনে বসাই দিই, ম্যাথমেটিক্যাল মডেল একদম ফার্স্ট ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা এই যে থার্ড ফর্মটা পাবো, থার্ড ইকুয়েশনটা পাবো। এবং এই থার্ড ইকুয়েশনটাকে যদি আমরা একটু নর্মালাইজ করি, এই টাইমের চেঞ্জটাকে ডান পাশে নিয়ে আসি, টি তম সময়ে ভেলোসিটি কত ছিল এটা ডান পাশে নিয়ে আসি, তাহলে ti প্লাস তম সময়ে ভেলোসিটি কত ছিল সেটার ফর্ম পাওয়া যাবে। ওকে, একদম লাস্ট ইকুয়েশনটা পাওয়া যাবে। তো এই লাস্ট ইকুয়েশনটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সলিউশন। স্যার এই নিউমেরিক্যাল সলিউশনে এখন ভ্যারিয়েবল তো বাম পাশেরটা, তারপর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলা, তারপর হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা একটা একটা করে বলতেছি। এই পুরো ইকুয়েশনে আমাদের পুরো ইকুয়েশনে কি কি থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বাম পাশেরটা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার কার উপর ডিপেন্ড করতেছে দেখেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বের করতেছে ti+ তম সময়ে, সেটা ডিপেন্ড করতেছে ti তম সময়ে ভেলোসিটি কত ছিল, এটা কিন্তু গিভেন। যেমন আমরা যখন এই পুরো ফ্রি ফলিং অবজেক্টের কথা চিন্তা করব, একদম 0 তম সময়ে আমরা ধরে নেব তার ভেলোসিটি হচ্ছে 0, রাইট? তাহলে 1 তম সময়ে ভেলোসিটি কত, 2 তম সময়ে ভেলোসিটি কত, ওইগুলো আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, সো এখানে দেখেন t সমান 0 হইলে তো তাহলে ti সমান 0, i+1 সমান 1 এরকম ধরতে পারবো, রাইট? এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে 0 1 2 3 এভাবে যদি প্রত্যেকটা সেকেন্ড প্রতি সেকেন্ডের জন্য আমরা বের করতে যাই, তাহলে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে প্রতি সেকেন্ডে আসলে আমরা বের করতে পারবো। এবং গ্রাফে দেখেন এটা আসলে তাই করছে, গ্রাফে আসলে প্রতি সেকেন্ড প্রতি 2 সেকেন্ড পরে পরে ভেলোসিটি বের করছে। যাই হোক, আচ্ছা গ্রাফের কথা পরে আসতেছি, আমরা নিউমেরিক্যাল সলিউশনটা দেখি। নিউমেরিক্যাল সলিউশনে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম, এই যে টি গুলা যেগুলো দেওয়া আছে, আমাদের কি কি ছিল ইয়েতে, এখানে দেখেন আমাদের একটা ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ছিল প্যারামিটার, আর একটা ছিল ফোর্সিং ফাংশন, ঠিক আছে? আচ্ছা, সবগুলো জিনিস আমরা যদি এখানে দেখি এখানে কি কি আছে। এখানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই যে ভেলোসিটি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইম, এখানে প্যারামিটার হচ্ছে সি এম এই দুইটা, এবং ফোর্সিং ফাংশন হচ্ছে জি, ঠিক আছে? আর ti+1 তম সময়ে ti তম সময়ে আসলে ভ্যালুটা গিভেন, সো এটাকে আমি প্যারামিটার বলতে পারি, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো অলওয়েজ রাইটে থাকবে। সো এখানে আসলে সবগুলো এলিমেন্টই আছে, ঠিক আছে? স্যার হ্যাঁ, সি এর ভ্যালুটাও কি আমাদের আগে থেকেই জানা না জি এর মতো? আচ্ছা, সি এর ভ্যালু আগে থেকে জানা, জি এর ভ্যালু আগে থেকে জানা, রাইট? কিন্তু এখানে আসলে এইগুলো আসলে ইয়ে হবে, প্যারামিটার হবে, ফোর্সিং ফাংশন হবে, জি এবং সি দুইটাই ফোর্সিং ফাংশন হবে, বাট এম হচ্ছে প্যারামিটার হবে, এমও আগে থেকে জানা। এমন তো স্যার আগে থেকে জানা। হ্যাঁ, এগুলো আগে থেকে জানা থাকবে। কিন্তু এম তো ভ্যারি করতে পারে না, মানে যখন আমাকে যেই মাস দেওয়া হবে সেটা ওয়াইজ আমার কাজটা হবে। হ্যাঁ, প্যারামিটারও তো ভ্যারি করতে পারে। দেখেন প্যারামিটারের সংজ্ঞায় কি ছিল, প্যারামিটার হচ্ছে those parameters are reflective of the system properties or composition. So সিস্টেমের প্রপার্টি তো চেঞ্জ হইতে পারে, তাই না? বাট একটা গিভেন টাইমে সিস্টেমের প্রপার্টি আসলে সেম থাকবে। না স্যার, আপনি যে বলেছেন যে তাহলে এম ও হচ্ছে ফোর্সিং ফাংশন, তাহলে না এম ফোর্সিং ফাংশন হবে না। আচ্ছা, আমি আরেকবার বলি, এখানে ভি যেটা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জি এবং সি এই দুটো হচ্ছে ফোর্সিং ফাংশন, এম হচ্ছে প্যারামিটার। ওকে স্যার। ঠিক আছে, ওকে। সো
এই নিউমেরিক্যাল সলিউশনটা যদি আমরা গ্রাফে অ্যাপ্লাই করি, টাইম ইজ ইকুয়াল টু 0 থেকে আপ টু 12 পর্যন্ত, দেখেন এটা অ্যাপ্লাই করার পর এই যে ডার্ক যে লাইনটা আছে সেই ডার্ক লাইনটা পাওয়া যাবে, এবং এক্সাক্ট অ্যানালিটিক্যাল সলিউশনটা তার ইমিডিয়েট নিচেই আছে, ঠিক আছে। এবং দেখেন এই দুটার মাঝখানে একটা মানে একটা লিটল বিট ফ্লাকচুয়েশন আছে, একটা ডিফারেন্স আছে, তাই না? তো এক্সাক্ট সলিউশনটা আসলে মানে মানে যেটা আসলে হওয়ার কথা ছিল, যেটা এক্সাক্ট হওয়ার কথা ছিল, আর উপরে যেটা পাইলাম নিউমেরিক্যাল সলিউশনে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। এবং এই দুটা সলিউশনের মাঝখানে যে গ্যাপ, এটা হচ্ছে এই নিউমেরিক্যাল সলিউশনের এরর, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমরা জানি যে নিউমেরিক্যাল সলিউশনে এরর থাকবে, তাহলে আমরা কেন নিউমেরিক্যাল সলিউশনে যাচ্ছি? স্যার অনেক সলিউশন আছে যেগুলো তো আমরা অ্যানালিটিক্যালি বের করতে পারতেছি না। রাইট, analytical solution is hard to find, and in some case it is impossible to find out, right? So যেখানে impossible or যেখানে অনেক হার্ড, সেখানে আমরা কিছুটা এরর থাকলেও আমরা অ্যাপ্রক্সিমেট পাওয়ার নিউমেরিক্যাল সলিউশনটা আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, সো আমরা দুইটা উপায়ে দেখলাম, যে একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করানো, তার থেকে নিউমেরিক্যাল সলিউশন বের করা, এবং তার থেকে অ্যানালিটিক্যাল সলিউশন বের করা, দুইটার মধ্যে ডিফারেন্স দেখা, এবং দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি এরর। আচ্ছা, এখন এই যে এররটা হচ্ছে, এই এররটার সোর্সটা কি সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব। যে কোনো নিউমেরিক্যাল সলিউশনেই কিছু না কিছু এরর থাকবে, এবং কোনো একটা নিউমেরিক্যাল সলিউশন দেওয়ার পরে আমাদেরকে আসলে এটাও সাথে সাথে বলে দিতে হবে যে এখানে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট এরর থাকতে পারে, ঠিক আছে। তো এই এররের ডেফিনেশন গুলো আমাদের একটু দেখতে হবে। স্যার আমরা কি ল্যাবে এগুলাই করব, যে অ্যানালিটিক্যাল সলিউশন বের করব, নিউমেরিক্যাল সলিউশন বের করব, তাদের মধ্যে এরর কতটুকু, এসব? হ্যাঁ, মোটামুটি এরকমই, মানে ফিজিক্স ল্যাবের মতো অনেকটা নাকি? কিছুটা। আচ্ছা, তাহলে এই যে আমরা এররের কথা বলতেছি, এই এররের সোর্সগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যেহেতু নিউমেরিক্যাল মেথডগুলো আমরা কম্পিউটারে চালাবো, সো এররের একটা প্রধান সোর্স হবে এই ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হচ্ছে যে আপনি যখন কম্পিউটারে এই কম্পিউটেশনগুলো চালাবেন, তখন এই ডেটাগুলো যেগুলো আপনার থাকবে, সেই ডেটাগুলোকে সে ফ্লোটিং পয়েন্ট হিসেবে কম্পিউটারে রাখবে। এখন একটা ফ্লোটিং পয়েন্ট আসলে যখন কম্পিউটারে রিপ্রেজেন্ট করবে, তখন মানে নাম্বারটা রাখার আগে এবং নাম্বারটা রাখার পরে এই দুটো নাম্বারের মধ্যে একটা মানে একটা ফ্লাকচুয়েশন হয়। যেমন দেখেন এখানে বলা আছে, fractional quantities are typically represented in computer using floating point formats. This approach is similar to the scientific notation. For example, এই যে একটা ফিক্সড পয়েন্ট নাম্বার আছে 17.542, এটাকে যদি ফ্লোটিং পয়েন্টে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এটা পাওয়া যাবে, ওকে, বা এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। আরেকটা এক্সাম্পল দেখানো আছে। এখন যে কোনো নাম্বারকে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে যখন রিপ্রেজেন্ট করা হবে, তখন এই রিপ্রেজেন্টেশনটা আসলে কিরকম হবে? রিপ্রেজেন্টেশনটা হবে, কম্পিউটারে যখন একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখা হয়, তখন আসলে এই ফরম্যাটে রাখানো হয়, প্লাস মাইনাস ডট D1 থেকে DP পর্যন্ত ফ্লোটিং ডিজিটস গুলা মাল্টিপ্লাইড বাই এক্সপোনেন্ট টু দি পাওয়ার একটা ডিগ্রি, ওকে। যেমন এই যে আগের এক্সাম্পল, এই এক্সাম্পলটাতে যদি বলি, এখানে দেখেন এই যে এটা 0.71542, এগুলো হচ্ছে D1 থেকে D5, 10 হচ্ছে বেস আর 2 হচ্ছে তার পাওয়ার। তো এটা হচ্ছে ওই ফরম্যাটে রাখা হবে। এই ফরম্যাটে যখন আমরা রাখবো, তো কম্পিউটারে যখন আমরা রাখবো, এটা তো আসলে ডেসিমাল পয়েন্টে দেখাইলাম, এটাকে কম্পিউটারে রাখতে হলে কি করতে হবে? এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, রাইট? তো বাইনারিতে যদি আমরা কনভার্ট করি, তো বাইনারিতে কনভার্ট করার পরে সেই নাম্বারটা হবে কাইন্ড অফ, আপনাদের যদি দেখাই, এখানে একটা এক্সাম্পল দেখা হচ্ছে। আচ্ছা, যখন আমরা কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করব, তখন নাম্বারটাতে আসলে কি থাকবে? জিরোস এবং ওয়ানস, তাই না? আমরা কি আছি সাথে? জি
জি স্যার। জি স্যার। ওকে, তো কোন একটা নাম্বারকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে সাপোজ এর আগের এক্সাম্পলটাতে যেটা আমরা দেখেছিলাম সেটাকে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, সাপোজ নাম্বারটা এরকম পাওয়া গেল, সাপোজ 0.1100 e টু দি পাওয়ার বা টু দি পাওয়ার সাপোজ 110, ঠিক আছে। তো এটাকে যখন আমরা কম্পিউটারের মেমোরিতে স্টোর করব তখন স্টোর করবে এভাবে, এই যে দশমিকের পরে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে এই যে দশমিকের আগে নিয়ে আসব, মানে এক ঘর লেফট শিফট করব, এবং নাম্বারটাকে অলওয়েজ এমন ভাবে রাখা হবে যেন দশমিকের আগে অলওয়েজ একটা ওয়ান থাকবে, তারপরে দশমিকের পরে যে কোনো ডিজিট থাকতে পারে, তারপরে একটা এক্সপোনেন্ট, তারপরে এক্সপোনেন্টের ভ্যালুটা থাকবে, ঠিক আছে। তাহলে নর্মাল IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা আমরা যে ম্যাথল্যাব দেখবো, ম্যাথল্যাবের সেম রুলটা ফলো করে, যে কোনো ফ্লোটিং পয়েন্ট বাইনারি নাম্বার হবে 1 পয়েন্ট সামথিং e টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে, 1 পয়েন্ট সামথিং e টু দি পাওয়ার সামথিং। তাহলে আমরা যখন এই 1 পয়েন্ট সামথিং e টু দি পাওয়ার সামথিং এটাকে কম্পিউটারে স্টোর করব, তখন আমাদের কোন কোন পার্ট স্টোর করতে হবে দেখেন। এই যে 1 পয়েন্ট সামথিং, এখানে একটা 1 থাকবে, এটা তো ফিক্সড, এটা অলওয়েজ সব নাম্বারের ক্ষেত্রে 1 থাকবেই। এই সামথিংটা কত, এইটা আমাদের স্টোর করতে হবে। এই সামথিংটা হচ্ছে, সামথিংটাকে বলি আমরা মেন্টিসা, আর এই এক্সপোনেন্টের পরে যে ভ্যালুটা এটাকে বলি আমরা ওই নাম্বারের জন্য এক্সপোনেন্ট। তো কম্পিউটারে যখন আমরা স্টোর করব তখন তিনটা জিনিস স্টোর করব, একটা হচ্ছে এই নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ, এই ভ্যালুটা স্টোর করব, যদি পজিটিভ হয় তাহলে 0 স্টোর করব, যদি নেগেটিভ হয় তাহলে 1 স্টোর করব। তারপরে দশমিকের পরে যে সামথিং যেটাকে মেন্টিসা বলতেছি এটাকে স্টোর করব, আর এক্সপোনেন্টটাকে স্টোর করব। আবার যখন আমরা ভ্যালুটাকে রিট্রিভ করব মেমোরি থেকে, তখন রিট্রিভ করার সময় আমরা এভাবে নিয়ে আসব, যেই মেন্টিসাটা নিলাম সেই মেন্টিসাটাকে 1 এর সাথে যোগ করতে হবে, তাহলে 1 পয়েন্ট সামথিং পাওয়া যাবে, আর টাইমস টু দি পাওয়ার ই, এভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটা পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের IEEE স্ট্যান্ডার্ড। এখন আমরা যদি দেখি যে মেমোরির, IEEE হচ্ছে একটা অর্গানাইজেশন, যেমন এই যে আমরা যে ASCII কোড ইউজ করি, ASCII কোড তো কোনো একটা অর্গানাইজেশন দিয়েছে, তাই না? সেই অর্গানাইজেশনটা আসলে এই IEEE অর্গানাইজেশন। আচ্ছা, তো কম্পিউটার যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার বাইনারিতে রিপ্রেজেন্ট করে মেমোরিতে রাখে, তখন তিনটা আলাদা প্রিসিশনে রাখতে পারে। যেমন আমরা ডিফারেন্ট প্রিসিশনের নাম্বার ডিক্লেয়ার করতে পারি প্রোগ্রামিং, যেমন ইন্টেজার, লং ইন্টেজার, লং ইন্টেজার, ফ্লোট, লং ফ্লোট, তাই না? তো ইয়েতে ম্যাথল্যাবে তিনটা প্রিসিশনে হইতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন, যেটার নাম্বারের সাইজ হচ্ছে 32 বিট, ডাবল প্রিসিশন 64 বিট, এবং লং ডাবল প্রিসিশন 80 বিট। সিঙ্গেল প্রিসিশনে যে 32 বিট আছে, সেই 32 বিটের মধ্যে ফার্স্ট যে বিট সেটা আসলে সাইনের জন্য ইউজ করা হয়। যদি সাইন হয় পজিটিভ তাহলে এখানে একটা 0 বসায় দেওয়া হয়, যদি সাইন হয় নেগেটিভ তাহলে একটা 1 বসায় দেওয়া হয়। তাহলে 5 বিটের পরে যে 8টা বিট আছে সেই 8টা বিটে রাখা হয় এক্সপোনেন্ট, এবং লাস্ট যেই বিটগুলো আছে 1 আর 8 হচ্ছে 9, তাহলে 32 থেকে 9 বিয়োগ করলে থাকে 23। তো লাস্ট যে 23 বিটস আছে সেই বিটসগুলো ইউজ করা হয় ম্যান্টিসাকে স্টোর করার জন্য। সিমিলারলি ডাবল প্রিসিশনে যদি যাই, 5 বিটটা সাইনের জন্য, পরের 11টা বিট এক্সপোনেন্টের জন্য, তারপরের 52টা বিট ম্যান্টিসার জন্য। লং ডাবলের ক্ষেত্রে 5 বিটটা সাইনের জন্য, পরের 15টা বিট এক্সপোনেন্টের জন্য, তার 64টা পরের 64টা বিট ম্যান্টিসার জন্য, ঠিক আছে। এবং যদি আমরা একটা পিক্টোরিয়াল ভিউ দেখি তাহলে পিক্টোরিয়াল ভিউ হচ্ছে এরকম, 5 বিট সাইন, তারপর হচ্ছে এক্সপোনেন্ট, তারপর হচ্ছে ম্যান্টিসা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এক্সপোনেন্টটাকেও কিন্তু এক্সপোনেন্টেরও কিন্তু সাইন থাকতে পারে, পজিটিভ এক্সপোনেন্ট হতে পারে, নেগেটিভ এক্সপোনেন্ট হতে পারে, পাওয়ারটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো এটা এখানে স্টোর করার সময় অবশ্যই এটা সাইনড ওয়েতে স্টোর করতে হবে। নর্মালি এখানে টুস কমপ্লিমেন্টকে ইউজ করা হয়।
যদি নেগেটিভ হয় এটা টুস কমপ্লিমেন্টে স্টোর করা হয়, পজিটিভ হলে ডিরেক্টলি স্টোর করে দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে যেখানে আসলে 9.4 যে ডেসিমাল মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে সেটাকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে, বাইনারিতে কনভার্ট করে সেটাকে নর্মালাইজ করা হয়েছে, নর্মালাইজ করে সেটাকে স্টোর করা হয়েছে। এখানে দেখেন এটা নর্মালাইজেশন করার পরে এই যে নিচে যে স্টোর করার পরে কি হবে সেটা দেখানো হয়েছে। দেখেন 9.4 এটাকে যদি আপনি বাইনারিতে নিয়ে যান তাহলে যে এরকম পাওয়া যাবে 1.001.0110 এটার উপর একটা ড্যাশ লাইন দেওয়া আছে। এটা কি মিন করে? এটা হচ্ছে আপনারা ম্যাথমেটিক্সে যেটা পড়ছেন পৌনঃপুনিক, হ্যাঁ, আর এটা আসলে ইনফাইনাইট টাইম রিপিট করবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে প্রথমে 9.4 কে বাইনারিতে কনভার্ট করা হলো, সেই বাইনারিতে কনভার্ট করার পরে সেটাকে নর্মালাইজ করা হয়েছে। নর্মালাইজের সময় রুল কি ছিল? শুরুতে একটা 1 থাকবে, বাকি সবকিছু দশমিকের পরে থাকবে। দেখেন এই যে দশমিকটাকে 3 ঘর ডানে নিয়ে আসা হয়েছে, এর জন্য 2^3 দেখানো আছে এখানে। সো এই যে দশমিকের পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের ম্যান্টিসা, আর 2^3 যে 3 আছে এই 3টা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। এই 3টাকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে, সেটাকে বাইনারিতে কনভার্ট করলে পাওয়া যাবে 011, রাইট? আচ্ছা, তাহলে এটাকে কনভার্ট করার পরে পুরোটাকে স্টোর করতে হবে। তো এখানে দেখেন এই নর্মালাইজ যে ফর্মটা দেখানো আছে এটাকে এই যে পৌনঃপুনিকের যে পার্টটা সেটাকে রিপিট করে করে আপ টু 52টা বিট তৈরি করা হয়েছে এই নিচের লাইনে, একদম নিচে। এই 52টা বিট হচ্ছে আমাদের ম্যান্টিসাতে বসবে। 52টা বিট বসার পরে এরপরে 53তম বিট থেকে যেগুলো আছে সেগুলোকে চপট আউট করে দিতে হবে, একদম কেটে দিতে হবে। এটাকে জাস্ট ফেলে দিলাম, কেটে ফেলে দিলাম। এই যে কেটে ফেলে দিচ্ছি এটার জন্য একটা এরর তৈরি হবে, এররটা আমরা একটু পরে দেখব। স্যার যদি এটা মানে পৌনঃপুনিক না থাকে তাহলে কি হইতো? পৌনঃপুনিক যদি না থাকতো তাহলে পরের 52টা বিটে পরের বিটগুলোতে 0 বসতো। 0 বসতো? হ্যাঁ 0 বসতো, দশমিকের পরে 0 বসলে তো সমস্যা নাই, তাই না? আচ্ছা স্যার ম্যান্টিসের ব্যাপারটা বুঝিনি। ম্যান্টিসা হচ্ছে দশমিকের পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে ম্যান্টিসা, আর ম্যান্টিসার জন্য আপ টু 52টা বিট আমরা নিতে পারবো। এই জন্য আসলে দশমিকের পরে যে রিপিটেড যে বিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে 52টা বিট তৈরি করলাম। ওকে, বুঝতে পেরেছি? স্যার 52টা বিট পর্যন্ত। আচ্ছা, আমি আগের স্লাইডে যাই। দেখেন আমি কোন একটা নাম্বারের 3টা জিনিস কম্পিউটারে স্টোর করব। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে এক্সপোনেন্ট, আর একটা হচ্ছে ম্যান্টিসা। ম্যান্টিসার জন্য আমাদের ডেডিকেটেড স্লট আছে 52 বিটস, সাইনের জন্য আছে 11 বিটস, সরি এক্সপোনেন্টের জন্য আছে 11 বিটস এবং সাইনের জন্য জাস্ট একটা বিট, ঠিক আছে? তাহলে দেখেন ম্যান্টিসার জন্য আমি 52 বিটস এখানে স্টোর করতে পারি। এই জন্য এই যে ম্যান্টিসার যে পার্টটা আছে এই পার্টটাকে এক্সটেন্ড করে আমি 52 বিট পর্যন্ত বানাইছি। জি স্যার বুঝেছি। ওকে, আর এক্সপোনেন্ট যে 3 আছে সেই 3টাকে জাস্ট ইয়েতে কনভার্ট করে নেব, বাইনারিতে কনভার্ট করে এই 11 বিটে বসাবো। এখন বাইনারিতে কনভার্ট যদি করি, 3 কে যদি কনভার্ট করি তাহলে কয়টা ডিজিট পাওয়া যাবে? দুইটা ডিজিট পাওয়া যাবে। তাহলে বাকি 9টা ডিজিটে কি বসাবো? বাকি 9টা 0 বসাবো। হ্যাঁ সামনে 0 বসাই দেব। সামনে 0 বসাবো। হ্যাঁ সামনে 0 আর বসাবো, নেগেটিভ হলে টুস কমপ্লিমেন্ট, রাইট? আচ্ছা, সো এইভাবে করে আমরা সেটাকে কম্পিউটারের মেমোরিতে রাখবো। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলা হচ্ছে রাউন্ডিং। যেমন যে কোনো নাম্বার যখন ফ্র্যাকশনাল পার্ট আসে তখন আমরা নাম্বারটাকে রাউন্ডিং করি। যেমন কখনো আমরা এরকম করি যে 3.88 আছে এটাকে আমরা 3.9 করতে পারি, অথবা 1.005 আছে এটাকে আমরা 1.01 বলতে পারি, তাই না? এটাকে বলা হচ্ছে রাউন্ডিং। রাউন্ডিংটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো এই ম্যান্টিসা বসানোর সময় আমাদের রাউন্ডিং করা লাগতে পারে। যেমন এই যে এখানে দেখেন 53তম বিট যেটা আছে এখানে একটা 1 আছে, বাট এটাকে তো আমি চপট আউট করে ফেলে দিচ্ছি, তো 1 এর তো একটা ইফেক্ট থাকবে, তাই না? তো এই 1 এর ইফেক্টটাকে রাখার জন্য বা এখানে যে অংশটুকু চপট আউট করতেছে এইটুকুর ইফেক্ট রাখার জন্য এখানে আমরা এই 0-র সাথে মানে 52তম বিট যেটা আছে এই 1 এর যে আগের যেই
জিরোটা আছে এটার সাথে এই একটা 1 যোগ করে দিব। নরমালি ডেসিমাল পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে আমরা রাউন্ডিং কিভাবে করি, দশমিকের পরে যদি 5 বা তার চেয়ে বেশি থাকে তাহলে এর আগের ডিজিটটাকে 1 বাড়ায় দিই, তাই না? জি স্যার। এখানে বাইনারিতে যদি আমি যেটাকে কেটে দিচ্ছি সেখানে যদি একটা 1 থাকে তাহলে এর আগের ডিজিটটাকে 1 বাড়ায় দিব, ঠিক আছে? তাহলে এখানে 53তম বিট যেহেতু 1 আছে, সো এখানে 52তম বিটে 0 বসার কথা, বাট রাউন্ডিং এর কারণে এটাকে আমি 1 বানায় দিব। আর যদি স্যার আগে থেকে 1 থাকে তাহলে 1 এর সাথে 1 যোগ করব, 1 এর সাথে 1 যোগ করব, আর তাহলে এখানে একটা ক্যারি থাকবে, ক্যারিটা এর বাম পাশে প্রপাগেট করবে, সামনে আসবে। হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এই যে এখানে একটা রাউন্ডিং করতেছি। এখন এই রাউন্ডিংও কিন্তু একটা সোর্স অফ এরর, বুঝতে পেরেছি? রাউন্ডিং করার জন্য আসলে আমি যে নাম্বারটা রাখার কথা সেই নাম্বারটা একটু স্লাইটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই যে স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই কিন্তু একটা এরর। তাহলে এই মেশিনে নাম্বার রাখার সময় দুই ধরনের এরর হতে পারে। একটা হচ্ছে যে আমি একটা অংশ কিন্তু কেটে ফেলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে চপিং, এটার জন্য একটা এরর হতে পারে। আর একটা হচ্ছে রাউন্ডিং এর জন্য এরর হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো সবগুলো এরর আমরা একটু পরে দেখতেছি, এর আগে একটু এররের ডেফিনেশনটা দেখে নিই। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আর 2-3টা স্লাইড আছে। এররের ডেফিনেশনে বলতেছে numerical errors arise from the use of approximation to represent exact mathematical operation and quantities। তার মানে হচ্ছে নিউমেরিক্যাল মেথডসে আমরা যে এই যে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতেছি, এই অ্যাপ্রক্সিমেশনের কারণে এরর তৈরি হয়। আবার ডিফারেন্ট টাইপ অফ ম্যাথমেটিক্যাল অপারেশন এবং কোয়ান্টিটিসের জন্য এরর হতে পারে। যেমন একদম শুরুতে আমরা যখন দেখেছিলাম, এই যে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করতেছিলাম যে ডিভি বাই ডিটি কে ডেল ভি বাই ডেল টি দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছিলাম, এটা কিন্তু একটা সোর্স অফ এরর, ওকে? তো এটার জন্য এরর হইতে পারে। আবার নাম্বারগুলো যখন স্টোর করব সেই নাম্বার স্টোরের সময় সেখানে কিছু এরর হইতে পারে, ওকে? তো এসবের কারণে এররগুলো হইতে পারে। সো এররকে যদি আমরা ডিফাইন করতে চাই, তো এরর হচ্ছে ডেভিয়েশন অফ এক্সাক্ট ভ্যালু এন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডেভিয়েশন বা ডিফারেন্স সেটাই আসলে এরর, ওকে? তাহলে এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু এবং এরর, এটাকে আমরা একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই ফাংশনটা হচ্ছে এটা, ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেশন প্লাস এরর। আর এররটাকে যদি আমরা এখানে ডান বাঁ পাশে রাখি তাহলে এরর ইজ ইকুয়াল টু হবে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? তাহলে সেকেন্ড লাইনটা পাওয়া যাবে। এখানে দেখেন এই যে এররটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ইটি দিয়ে। ই ফর এরর, টি হচ্ছে ট্রু এরর, মানে ট্রু এর শর্ট ফর্ম হচ্ছে টি, আর ই হচ্ছে এররের শর্ট ফর্ম। সো ইটি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ট্রু এরর। ট্রু এরর মানে হচ্ছে যদি আমরা ট্রু ভ্যালু জানি এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানি, এই দুটোকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে আমরা ট্রু এরর পাবো। দ্য মোস্ট অফ দ্য টাইম এই ট্রু এররটা আসলে পাওয়া যায় না। ট্রু এরর না পাওয়ার কারণ হচ্ছে আমাদের কাছে ট্রু ভ্যালুটা থাকে না। ট্রু ভ্যালু আমরা কখন বের করতে পারবো? যদি আমরা কোনো একটা প্রবলেমের অ্যানালিটিক্যাল সলিউশনটা জানি, তাই না? কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা অ্যানালিটিক্যাল সলিউশনটাই জানি না, তখন ট্রু ভ্যালুটা আমাদের বের করা পসিবল হয় না। এই জন্য তখন আমরা যে এরর বের করি, তখন আমরা এরর বের করি, বাট তখন যে এররটা বের করি তখন আসলে সেটাকে আমরা মানে ট্রু এরর বলি না, তখন আমরা সেটাকে বলি মানে অ্যাপ্রক্সিমেট এরর, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রু এরর। ট্রু এরর হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন। আর ট্রু এররের আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর। যদি আমরা ট্রু এররকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর। আর এটাকে যদি আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করি তাহলে আমরা পাবো পার্সেন্টেজ অফ ট্রু ফ্র্যাকশনাল রিলেটিভ এরর, যেটাকে এপসাইলন টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, suppose we want to measure the length of a bridge and the rivet. We measure the length of bridge is 9999 centimeter, acha, and the length of rivet is only 9 centimeter. The exact values are 10,000
and 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ওকে, তাহলে আমাদের মেজার্ড ভ্যালুগুলো হচ্ছে একটা হচ্ছে 9999 আর একটা হচ্ছে অনলি 9, আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 10,000 আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের দুই কেসেই অ্যাবসোলিউট এররটা কত হবে? প্রথম ক্ষেত্রে এই 10,000 থেকে যদি 9,999 বিয়োগ করে দেই তাহলে অ্যাবসোলিউট এরর পাওয়া যাবে 1 সেন্টিমিটার। সেকেন্ড কেসে 9 থেকে 10 বিয়োগ করে দিলে অ্যাবসোলিউট এরর পাওয়া যাবে अगेन 1 সেন্টিমিটার। দুই ক্ষেত্রে কিন্তু অ্যাবসোলিউট এরর কিন্তু 1 সেন্টিমিটার, বাট ইফেক্টটা কি দুই ক্ষেত্রে সমান হবে? ইফেক্টটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে পার্সেন্টেজ ভ্যালু বের করতে হবে। তো পার্সেন্টেজ রিলেটিভ এরর আর প্রথমটার জন্য 0.01% আর সেকেন্ডটার জন্য 10%। তার মানে সেকেন্ডটাতে এরর 1 সেন্টিমিটার, বাট যদি আমরা পার্সেন্টেজ চিন্তা করি তাহলে 10% এরর, অনেক বড় একটা এরর। আর প্রথমটার ক্ষেত্রে 1 সেন্টিমিটার এরর, বাট যদি রিলেটিভ চিন্তা করি তাহলে 0.01 সেন্টিমিটার। সো এটার ইফেক্ট অনেক কম হবে, পরেরটার ইফেক্ট অনেক বেশি হবে। ওকে, এখন আমরা দেখি যে একটা নিউমেরিক্যাল মেথডে কি কি এরর থাকতে পারে, সোর্সগুলো কি কি হবে। ফার্স্ট সোর্সটা হচ্ছে এরর ইন ম্যাথমেটিক্যাল মডেলিং। আমরা যখন ম্যাথমেটিক্যাল মডেলিং করব ওই ম্যাথমেটিক্যাল মডেলিং এর মধ্যে এরর থাকতে পারে। যেমন যে আমরা একটা দেখালাম যে আমরা যখন ডেল ডিভি বাই ডিটি কে ডেল ভি বাই ডেল টি দিয়ে অ্যাপ্রক্সিমেট করি তখন একটা এরর ইনকার হয়, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল এরর ইন ম্যাথমেটিক্যাল মডেলিং। ঠিক আছে, সেকেন্ড সোর্স হচ্ছে এরর ইন নিউমেরিক্যাল ইনপুট। আমরা যখন নিউমেরিক্যাল মেথডে বিভিন্ন ডেটা ইনপুট দিব, সেই ডেটার মধ্যে আসলে এরর থাকতে পারে। আর ডেটাগুলো নিয়ে মানে ডেটাগুলো যখন ইনপুট দিব তখন আগে থেকে সেখানে কিছু না কিছু এরর থাকতে পারে। সো এটা আরেকটা মেজর সোর্স অফ এরর। থার্ড এরর হচ্ছে মেশিন এরর। মেশিন এরর হচ্ছে ওই যে আমরা যখন নাম্বারগুলোর উপর অপারেশন চালাবো, অপারেশন চালানোর পরে আসলে এখানে অপারেশনে কিছু এরর থাকতে পারে। তারপরে হচ্ছে সেখানে কিছু রাউন্ডিং এরর হইতে পারে, চপিং এরর হইতে পারে। চপিং মানে হচ্ছে নাম্বারের একটা অংশ বাদ দিয়ে দিলাম, আর রাউন্ডিং হচ্ছে বাদ দেওয়ার আগে মানে সিগনিফিকেন্ট বিট পর্যন্ত সেটাকে আপার রাউন্ডিং আর ডাউন রাউন্ডিং এটা করার পরে যে এররটা হয়। ওকে, সো রাউন্ডিং আর চপিং এর এরর হইতে পারে, বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনের সময় এরর হইতে পারে। আর এই যে আমরা তিনটা মেজর এরর দেখলাম, এই তিনটা মেজর এররকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় ইনহেরেন্ট এরর। মানে একটা মডেলিং এর জন্য ইনহেরেন্ট এরর, এটা আসলে এই এররটা যদি হয় এখানে আসলে কিছু করার থাকে না, অন্য কিছু চেঞ্জ করে এই এররটা চেঞ্জ করা যাবে না, এটা থাকবেই। তো এরর ইন ম্যাথমেটিক্যাল মডেল, এররস ইন নিউমেরিক্যাল ইনপুট এন্ড মেশিন এরর, এই তিনটাকে অ্যাড করে আমরা পাবো ইনহেরেন্ট এরর। এই তিন ধরনের মেজর এরর ছাড়াও আরো দুই ধরনের এরর থাকতে পারে। একটাকে বলা হয় ব্লান্ডার্স, আরেকটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর। ব্লান্ডার এরর হচ্ছে এগুলো মেইনলি মানে হিউম্যান এরর। হিউম্যান এরর গুলো হইতে পারে লাইক দেখেন এখানে রেড মার্কিং দিয়ে বলে দেওয়া আছে, ব্লান্ডার এরর্স আর that are caused due to human imperfection like selecting wrong numerical method. সাপোজ আপনার একটা প্রবলেম আসছে আপনার কাছে, আপনি এটাকে সলভ করবেন, এন্ড সলভ করার সময় তো আপনার কাছে অনেক অ্যাভেলেবল নিউমেরিক্যাল মেথড আছে। এখন নিউমেরিক্যাল মেথড কোনটা অ্যাপ্লাই করবেন? আপনি যদি একটা রং নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করতে চান তখন আসলে এই ব্লান্ডার্সটা ক্রিয়েট হবে। সেকেন্ডলি, আপনি যদি রং অ্যালগরিদম সিলেক্ট করেন, ধরেন আপনি রাইট মেথডটা চুজ করছেন কিন্তু এই মেথডটা যখন ইমপ্লিমেন্ট করতেছেন তখন আসলে রং একটা অ্যালগরিদম চুজ করছেন, তখন আরেক ধাপে এরর ক্রিয়েট হবে। এন্ড লাস্ট ওয়ান ইজ মেকিং মিস্টেকস ইন কম্পিউটার প্রোগ্রামিং। কোডিং করার সময় আমরা অনেক ধরনের এরর করি, তো কোডিং করার সময় যদি কোনো এরর থাকে সেটাকে ব্লান্ডার্স বলা হবে। ঠিক আছে, তো কোড করার সময় কোনো এরর করা যাবে না, অ্যালগরিদম সিলেক্ট করার সময় সঠিক অ্যালগরিদম সিলেক্ট করতে হবে, এবং নিউমেরিক্যাল মেথড সিলেক্ট করার সময় সঠিক নিউমেরিক্যাল মেথডটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর সেকেন্ড সোর্স হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশন মানে মডেলের জন্য একটা ফাংশন ডেরাইভ করি, অনেক ধরনের ফাংশন যেগুলো আসলে আমাদের ডেরাইভ করতে হয় না, আগে থেকেই আছে। যেমন সাইনের জন্য ফাংশন আছে, কজের জন্য ফাংশন আছে, টেনের জন্য ফাংশন আছে। আপনারা কি ফাংশনগুলো জানেন? যেমন সাইনের ফাংশন, সাইনের ইনফাইনাইট ফাংশনটা মনে আছে? স্যার মনে নাই কিন্তু স্যার জানি যে আছে। আচ্ছা,
সাইনের ফাংশনটা হচ্ছে এরকম ছিল কিছু একটা, sin x is equal to x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial, something like that, right? তারপরে e to the power x এর জন্য একটা ফাংশন ছিল, যেগুলা প্রত্যেকটাই এক একটা ইনফাইনাইট ফাংশন, তাই না? আপনি ইনফাইনাইট পর্যন্ত যাইতো। জি স্যার। আচ্ছা, এখন এই ইনফাইনাইট ফাংশনকে যদি আমরা মডেল হিসেবে চুজ করি, এখন ইনফাইনাইট ফাংশনকে যদি মডেল হিসেবে চুজ করি, তাহলে তো আসলে ইনফাইনাইট পর্যন্ত আমাদের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ইনফাইনাইট পর্যন্ত যদি আমরা ভ্যালু ক্রিয়েট করতে চাই, তাহলে তো আসলে মানে একটা প্রোগ্রাম ইনফাইনাইট টাইম ধরে চলতেই থাকবে জাস্ট একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য, রাইট? সো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইনফাইনাইট পর্যন্ত ওই ফাংশনটা নেই না, রেদার একটা সার্টেন ডিজিট পর্যন্ত যাওয়ার পরে, সার্টেন ডিজিট না, সার্টেন টার্ম পর্যন্ত যাওয়ার পরে আর পরের টার্মগুলো আসলে নেই না, রেদার ওই পরের টার্মগুলো যোগ করে কত হবে এটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেই। যেমন এই যে দেখেন নিচের যে ফাংশনটা আছে, এটা আপ টু nth টার্ম পর্যন্ত নেওয়া হয়েছে। এই n এর পরে n+1 থেকে আপ টু ইনফাইনাইট পর্যন্ত যে টার্মগুলো আছে, এই টার্মগুলো রাউন্ডিং করে একটা ছোট টার্ম বসানো আছে, যেটাকে বলতেছি আমরা আর n, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা যেটা আসলে ইনফাইনাইট পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটা আসলে ইনফাইনাইট পর্যন্ত না নিয়ে আমরা n পর্যন্ত নিয়ে বাকিটা ট্রাঙ্কেট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এই যে কেটে দেওয়ার ফলে যে একটা এরর ক্রিয়েট হবে, সেই এররটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এখানে বলা আছে ট্রাঙ্কেশন এরর results from terminating after a finite number of terms known as formula truncation error or simply truncation error। ঠিক আছে? তো এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। স্যার ট্রাঙ্কেশনটা আবার বলা যাবে? আচ্ছা, ট্রাঙ্কেশনটা আবার বলতেছি। কিছু কিছু ফর্মুলা আমাদের আছে যে ফর্মুলাগুলোতে ইনফাইনাইট পর্যন্ত টার্ম থাকে, ইনফাইনাইট পর্যন্ত টার্ম থাকে। এরকম একটা ফর্মুলা হচ্ছে লাইক sin x এর ফর্মুলাটা। আমরা যদি sin x এর ফর্মুলাটা দেখি, sin x এর ফর্মুলাটা কিরকম হয়, x minus x to the power 3, right, divided by 3 factorial plus x to the power 5 divided by 5 factorial plus x to the power minus x to the power 7 divided by 7 factorial। তো এভাবে টার্মগুলো অ্যাডেড হয়ে ইনফাইনাইট পর্যন্ত হইতে পারে। কিন্তু আমরা যদি এই ইনফাইনাইট পর্যন্ত টার্মগুলোকে আমাদের মডেলে নিয়ে আসি, তাহলে এটার ক্যালকুলেশনও কি হবে, ইনফাইনাইট টাইম লাগবে এটা ক্যালকুলেট করতে, তাই না? তো আমরা যে কাজটা করি যে কয়েকটা টার্ম নিয়ে বাকিগুলো আসলে এখান থেকে কেটে বাদ দিয়ে দিই, এবং ওই যে কেটে বাদ দিয়ে দিয়েছি ওইটার আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে সেটা ওইটার বদলে অ্যাড করে দিই। যেমন এই যে এখানে দেখানো আছে এই r টু দি পাওয়ার n, এটা আসলে ইনফাইনাইট একটা সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু ইনফাইনাইট সিরিজটা না করে এখানে এসে কেটে দিয়ে এটার বদলে আমরা n এটা রেখে দিয়েছি। তাহলে দেখেন আমরা পুরো যে ফাংশনটা আছে এটার সবগুলা টার্ম না রেখে আমরা একটা সার্টেন পয়েন্টে এসে বাকিগুলা ট্রাঙ্কেট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। এই যে বাকিগুলা কেটে দিলাম, এটার জন্য এখানে একটা এরর হবে না, এক্সাক্ট ফর্ম থেকে এখানে একটু ডেভিয়েশন হয়েছে। সো এখানে যে এররটা হবে সেটাকে বলতেছি আমরা ট্রাঙ্কেশন এরর।